কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের আরও একটি মারাত্মক হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আর আজকে আমাদের সাথে কলে ছিলেন শিল্পা। সে বেলুড়ে থাকে। তার বাড়িতে এমন কিছু মারাত্মক ঘটনা ঘটেছে যা শুনলে আপনারা শিহরিত হয়ে উঠবেন, ভাবতে বাধ্য হবেন যে এরকমটাও কি হওয়া সম্ভব। মাল্টিপল ফোল্ডের একটা কেস এটা, যেখানে প্রত্যেক রন্ধ্রে ভয় লুকিয়ে রয়েছে। একটা সাধারণ মানুষের সাথে যখন এরকম ঘটনাগুলো ঘটে তখন সত্যি বলতেই ভেতর থেকে আলাদা একটা শিহরণ জাগে। কিউরিও ফাইটার আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, এরকম সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিংয়ে শেয়ার করতে চান, তাহলে আমাকে যোগাযোগ করুন ইনস্টাগ্রামে অথবা curiofite@gmail.com, এখানে ইমেলও করতে পারেন। ইভেন আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে সেটাও আমাকে জানাতে পারেন। বিভিন্ন হরর আপডেটস পেতে জয়েন করে যান কিউরিও ফাইটের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো শিল্পা। হ্যাঁ কৌস্তব, বলো। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি গো। সো বেসিক্যালি তুমি আমার সাথে ইনিশিয়ালি কন্ট্যাক্ট একটা কারণেই করো, তোমার সার্টেন কয়েকটা জায়গাতে হেল্পের প্রয়োজন ছিল, আই থিঙ্ক স্পিরিচুয়াল হেল্প। কারেক্ট। সেটা বলতে গিয়ে তুমি তোমার ভাইয়ের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্সের ব্যাপারে আমাকে জানাও, এবং এই জিনিসটা পুরোটা জানার পর আমি এটা বুঝতে পারলাম যে তোমার ভাইকে দিয়েই হয়তো শুরুটা নয়, তোমার নিজের সাথে অনেক রকমের অনেক ধরনের এক্সপিরিয়েন্স ঘটেছে, যেটা আই থিঙ্ক বেলুড়ে তুমি যেখানে থাকতে সেইখানেই ঘটেছে, রাইট? হ্যাঁ কারেক্ট। ঘটনাগুলো বেশ সাংঘাতিক, এবং এরকম টাইপের যে এলিমেন্টস, এরকম টাইপের যে এন্টিটি, তাদের এনকাউন্টার করতে পারাটা খুবই রেয়ার, রাইট? আমি জানতে চাই শিল্পা, তোমার সাথে কি ঘটেছিল, আমাকে একটু শুরু থেকে শুরু করে জানাও যে কি ঘটেছিল তোমার সাথে। আচ্ছা, তো আমি শুরু থেকে শুরু করব, কিন্তু তার আগে আমি তো তোমায় বলি যে তার চেয়েও ভয়ঙ্কর জিনিস যেটা আজকে ঘটলো আমার সাথে। তোমার সাথে যখন লাস্ট কথা হলো ফোনটা আমি রাখলাম, এবার তখন তারপরে আমি ট্রাভেল করতে হয়েছিল আমাকে, বিকজ আমি বাড়ি ফিরছিলাম। এবার প্রথম যে জিনিসটা আমার সাথে ঘটলো সেটা হচ্ছে বৃষ্টিতে আটকালাম। একটা 45 মিনিটসের রাস্তা আমি কোনোদিনও দেখিনি 2 ঘন্টা লাগে। মানে আমার যেন মনে হচ্ছে আজ আমি বাড়ি পৌঁছাতে পারবো না। আমি বাড়ি ঢুকলাম 10টা, ঠিক আছে? জাস্ট বাড়িতে ঢুকেছি, বাড়িতে ঢুকে আমি জাস্ট ব্যাগটা রেখেছি, কি একটা করতে গিয়ে ঘুরেছি, হাতটা গেল কেটে। কিসে না, আমার একটা টেবিল আছে, স্টাডি টেবিল, ওটা যে ড্রয়ারটা সেটা দেখছি খোলা রয়েছে, আর সেটা কোনো মতে খোলা হতে পারে না, বিকজ আমি স্টাডি টেবিলে কোনো কাজই করিনি। আর সেখান থেকে একটা পিন বেরিয়েছিল, সেই পিনটায় গেল হাতটা কেটে। ভালো কথা, সেটা পরিষ্কার করলাম। পরিষ্কার করে আমি ফ্রেশ হয়ে এসে যখন মাকে ফোন করি, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে আমার বাড়িতে কি কন্ডিশন চলছে, সবাই অসুস্থ মোটামুটি। মা দেখলাম একদমই মনের দিক দিয়ে ভেঙে পড়েছে। আজকে ডক্টর দেখিয়ে এসেছে, মুখে ছালা হয়েছে। সে ছালা যে মানে আজ ধরে নাও 2-2.5 মাস হয়ে গেল, সে ছালা ঠিক হচ্ছে না, আর ডাক্তার ধরতে পারছে না যে কি হয়েছে। তারপরে মায়ের ফোনটা রাখার পর তুমি বিশ্বাস করবে না কৌস্তব, আমার মুখেও ছালা গজিয়ে উঠেছে হঠাৎ করে। মানে আমি অবাক, এইটুকু সময়ের মধ্যে। আর আমি তোমাকে কিভাবে বোঝাবো, আমি এটাকে তোমাকে এক্সপ্লেন করতে পারবো না, আমি নিজে অবাক। শুধু তাই নয়, আমি যখন মানে ফোনটা পরে দেখি অটোমেটিকলি ফোনটা ডিএনডি তে সেট হয়ে রয়েছে। ভাবতে পারছো? মানে আমি সত্যি ভাবতে পারিনি যে এই জিনিসটা, আমি যে তোমাকে এই যে জিনিসগুলো শেয়ার করব, তার
মানে জন্য কিছু এরম কিছু যে হতে পারে আমিও মানে ভাবতে পারিনি। যাকে আমি শুরু করি তাহলে এবার। আমার বাড়িটা হচ্ছে বেলুড়ে। বেলুড় যদিও বা অন্য অনেক বেটার জিনিসের জন্য ফেমাস, বেলুড় মঠের জন্য ফেমাস, কিন্তু এখানে এরকমও জিনিসপত্র হয় আর কি। তো আমার বাড়িটা একদম প্রাইম লোকেশনে। আজকের ডেটে তুমি যদি গিয়ে বাড়িটাকে দেখো, একদম দোকান বাজার মানে গমগম করছে চারিদিকটা, কিন্তু যেই তুমি বাড়িটার ভেতরে ঢুকবে তুমি দেখবে যে সবসময় না একটা অন্ধকার পরিস্থিতি রয়েছে, ঠিক আছে? এবার আমি কেন এই জিনিসগুলো বলছি, এটার পিছনে একটা মানে লিঙ্ক আছে, একটা কারণ আছে, সেটা আমি তোমাকে পরে জানাবো যে কি ইনসিডেন্টটা এক্স্যাক্টলি হয়েছে, যে আমি বললাম যে কালো হয়ে থাকে বা অন্ধকার হয়ে থাকে ঘরটা সবসময়, বাড়িটা সবসময়। তো আগে একটুখানি আমি হিস্ট্রিটা বলবো বাড়ির, যাতে বুঝতে সুবিধা হবে তোমার। তো হিস্ট্রিটা এরকম যে আমরা এই বাড়িটাতে বাস করছি ধরে নাও 40 বছর। আর তার আগে, হ্যাঁ 40 বছর। আর তার আগে এই বাড়িটা অ্যাকচুয়ালি একটা গেস্ট হাউস ছিল। মানে ধরে নাও এই প্লটটার বয়স ধরে নাও অনেকটাই, মানে 150 তো হবেই, 150-200 বছর তো হবেই যে এখানে একটা কনস্ট্রাকশন হয়েছে। আর গেস্ট হাউসের আগে এই জায়গাটা ছিল একটা কৃষ্ণ মন্দির, ঠিক আছে? কৃষ্ণ মন্দিরটা অনেকটাই আগে, অনেকটাই পুরনো কথা আমি বলছি। তারপরে সেই মন্দিরটাকে ভেঙে ইংরেজরাই যতদূর আমি জানি একটা গেস্ট হাউস বানিয়েছিল। দেন সেই গেস্ট হাউসটাকে টার্ন করা হয় ইনটু ওই মেস টাইপের, দেখেছো মানে ওই একটা ফিল্ম আছে না 74, ইফ আই এম নট রং, উত্তম কুমারের একটা মুভি আছে, আলাদা আলাদা ঘরে আলাদা আলাদা ফ্যামিলিরা থাকে, এরকম একটা সিস্টেম ছিল বাড়িটার। তো ততদিন তো ঠিক ছিল সবকিছু। পরবর্তীকালে এই বাড়িটার মধ্যে অনেক রকমের ঘটনা হয়। প্রথম যে ঘটনাটা হয় সেটা হচ্ছে, এবার আমি একটু ডিরেকশন দিয়ে বলবো, কেন ডিরেকশনটাও ইম্পর্টেন্ট, পরবর্তীকালে বুঝতে পারবে কেন ইম্পর্টেন্ট ডিরেকশনটা। বাড়িটার যে ইস্টার্ন পোর্শনে একটা মার্ডার হয়। বাড়িটার সাউথ ওয়েস্ট পোর্শনে, সাউথ ওয়েস্ট কর্নারে যে রুমটা ছিল, সেখানে একটা মহিলা গলায় দড়ি দিয়ে মারা যায়। মানে সেই পোর্শনটা এখন আমার ছোট কাকারা রয়েছে, ঠিক আছে? আচ্ছা, মানে একটা মার্ডার হয়েছে আর একটা আত্মহত্যা হয়েছে। আর একটা অ্যাক্সিডেন্টাল ডেথ হয়। সেটা কোন ডিরেকশনে? যেই ডিরেকশনে আমার রুমটা রয়েছে, আমার থাকার রুমটা যেখানে যেই ডিরেকশনে রয়েছে, মানে সেটা হচ্ছে বোধহয় নর্থ ওয়েস্ট ডিরেকশনে আমার রুমটা আছে, সেখানে একটা অ্যাক্সিডেন্টাল ডেথ হয়। এবার ব্যাপারটা হচ্ছে, মানে এই যে মার্ডারের কথাটা বললাম, মার্ডারটা হওয়ার পর থেকে আমাদের বাড়িতে কিছু প্রবলেমস শুরু হয় আর কি। মানে বুঝতেই পারছো, এতগুলো আনন্যাচারাল ডেথ হয়েছে, ঠিক আছে? সেটার জন্য কোনো কিছুই কেউ মানে গ্রাহ্য করেনি। আলাদা আলাদা ফ্যামিলিস থাকতো, তারা কোনোদিনও গ্রাহ্য করেনি, আর কিছু হয়ও নি। মানে ভিটেটাকে পরিষ্কার ও ক্লেন্সও করা হয়নি। এবার হয়টা কি, পরবর্তীকালে আমার দাদু কি করে, একটা পোর্শন কিনে নেয় বাড়ির, ঠিক আছে? মানে বাড়িটা তুমি যদি দেখো এল শেপের, ঠিক আছে? এল শেপের মধ্যে ডিভাইড করা। ধরে নাও লেফট সাইডটা একজনের, রাইট সাইডটা একজনের। মানে একটা ডিজাস্টারাস কাজ এটা, যেটা এন্ট্রেন্স একটা কিন্তু মানে বাড়ির বাউন্ডারি একটা, কিন্তু দুভাগে ভাগ করা, ঠিক আছে? এবার যেই ফ্যামিলিটা লেফট সাইডে থাকে সেটা আমাদের নয়, রাইট সাইডের পোর্শনটা আমাদের। এবার ঘটনাটা শুরু হয় যখন আমরা মোটামুটি 2004-এ, আমার বাবা অ্যাকচুয়ালি আর্মিতে কাজ করতেন আগে, এখন রিটায়ার্ড, তো আমরা বাইরেই থেকেছি। এবার আমরা যখন ব্যাক করলাম তখন থেকে ঘটনাটা অ্যাকচুয়ালি শুরু হয়। কবে ব্যাক করেছিল? আমরা 2004-এ ব্যাক করেছি। আচ্ছা। তো প্রথম এবার বাড়িটা কিরকম, বাড়িটা আগে একতলা ছিল, আর ছাদের উপরে একটাই ঘর ছিল, ছাদ ছিল, আর বাকি একটাই ঘর ছিল। সেই একটা ঘর আমাদের ছিল, বন্ধ থাকতো। আর বাড়িটার পাশে, যেহেতু আমি বললাম না ইংরেজদের আমলের মানে কনস্ট্রাকশন ছিল, বাড়িটার পাশেই আর একটা এরকম অনেক বড় আর কি তখনকার দিনের মানে একটা বাংলো মতো ছিল, যেটাকে ভেঙে একটা ফ্ল্যাট হয়, ঠিক আছে? এবার ফ্ল্যাটের ধরো ফার্স্ট ফ্লোরের জানলা আর আমাদের ছাদটা একদম লেভেলে, মানে জানলা খুললেই আমাদের ছাদ দেখতে পারে। তো প্রথম যখন এলাম তখন পাশের বাড়ির আন্টিরা বলতো, আমার মাকে বলতো যে তোমাদের না ওপরটা ভালো না, তোমাদের এরকম আমরা জানলা খুলে রাখতে পারি না, আমাদের জানলা খুললে ভয় লাগে, আর অন্ধকারটা যেন একটু মনে হয় বেশি অন্ধকার আর কি, মানে একটা মেলানকোলিক ফিল আসে। হ্যাঁ, মানে একটা মিশমিশে অন্ধকার, দেখেছো? মানে যেটাকে লাইটও ভেদ করতে পারছে না, ওই রকম অন্ধকার। আর এই অন্ধকারটা ইজ পারসিস্টিং, এই অন্ধকারটা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এই পুরো ঘটনাটার মধ্যে। এবার
আমরা তো এলাম, এসে থাকা শুরু করলাম। আমার বাবার যেহেতু আর্মিতে চাকরি ছিল, বাবা এদিক ওদিক সেদিক ট্রান্সফার হতে থাকলো। তো লাস্ট বাবা বোধহয় বহরমপুরে ট্রান্সফার ছিল, লাস্ট ছিল জম্মুতে, তার আগে বহরমপুরে ট্রান্সফার ছিল। তো তখন আমরা একা থাকি, মানে আমি, মা আর আমার ভাই আছে। তো আমরা উপরের রুমটায় থাকি, মেজো কাকা কাকি, ছোট কাকা কাকি আর ঠাকুমা দাদু নিচে থাকে সবাই। ঠিক আছে, ওপরটা বুঝতেই পারছো, পুরো ছাদটা ফাঁকা আর আমাদের রুম। এবার আমরা সেরকম ভাবে কোনোদিনও কিছু বুঝতে পারিনি, কিন্তু প্রবলেমটা দেখা দিল যখন আমার ভাই অসুস্থ হওয়া শুরু করলো। ঠিক আছে, ভাই অসুস্থ হলো, মানে এমনই অসুস্থ যে রাত্রিবেলা হলেই ওর জ্বর আসে। এবার ডাক্তার দেখিয়ে দেখিয়ে আমরা মানে প্রায় পাগল, পুরো একটা বছর ডাক্তার দেখিয়ে গেছি আমরা, কোনো কিছু আমরা ধরতে পারিনি যে কি হয়েছে। সব রকম টেস্ট হয়ে গেছে। এবার কি করবে, বাবা তখন কি করলো, কিছু দিনের ছুটি নিয়ে ফিরলো। আর বাবা একটু না স্পিরিচুয়াল ধরনের আর কি। তো সেজন্য মানে ওনার মনে হলো যে সামথিং ইজ রং, মানে এটা কিভাবে হচ্ছে যে এত ভালো ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, এত সবকিছু করা হচ্ছে, স্টিল কোনো মানে প্রবলেমের সলিউশন নেই। তখন বাবা কি করলো, বাবার একটা বন্ধুর থ্রু থেকে একজনের কাছে নিয়ে গেল। উনি বোধহয় কোনো স্পিরিচুয়াল হিলার বা কোনো গুরু টাইপের কিছু ছিলেন। তো ওখান থেকে বাবা যখন ফিরলো, দেখলাম প্রচুর ঠাকুরের ফটো নিয়ে ফিরলো। ঠিক আছে, বললো যে আপনি ঘরের 4টে ডিরেকশনে 4টে ঠাকুর লাগিয়ে রাখুন, আর প্রত্যেক পূর্ণিমায় আপনারা সত্যনারায়ণ দেবেন, আর বাড়িতে প্রচুর ভজন কীর্তন আপনারা চালান, এতে হয়তো ফল হতে পারে। তো সত্যিই দেখা গেল যে 1-1.5 মাস এটা করার পর ভাইয়ের অ্যাকচুয়ালি ধরা পড়লো যে ওর টিউবারক্লোসিস হয়েছে। 7 বছরের বাচ্চা টিবি হয়েছে আউট অফ নোওয়্যার। ঠিক আছে, যাকে সে তো তাকে এইসব করে কারে মানে সুস্থ করা হলো, ভালো কথা। যেই ও সুস্থ হলো, আমার মা আবার প্রবলেম ধরা পড়লো কি না, মানে মায়ের ব্লিডিং বন্ধ হয় না। এমন ব্লিডিং কৌস্তব, আমার তখন ক্লাস 10-এর পরীক্ষা চলছে, আমি দেখতে পাচ্ছি মানে কাপড়ের পর কাপড় মানে ভিজে যাচ্ছে, জাস্ট মানে কি বলবো, চাদরের পর চাদর ভিজেছে। ব্লিডিংটা কোথা থেকে হতো? মানে পিরিয়ডস এ ব্লিডিং। ওকে 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 ওকে। ব্লিডিং বন্ধ হচ্ছে না, মানে 1 মাস 1.5 মাস ব্লিডিং বন্ধ হচ্ছে না। ঠিক আছে, এই করে করে কি মানে অবস্থা, সেই যাচ্ছে তাই অবস্থা। তারপরে আবার বাবা এলো, মানে এই ভাই সুস্থ হয়ে গেল, ভাই তো বাবা তারপরে চলে গেছিল, আবার বাবা এলো। এবার আমার মায়ের একজন কাকা ছিলেন, ঠিক আছে, মারা গেছেন এখন। তো ওনার কাছে বাবা পরবর্তীকালে দীক্ষা নেন, ওনার কাছে মাও দীক্ষা নেন। তো ওনার কাছে যখন গেলেন, উনি বললেন যে তোমাদের বাড়ির ভিটে, উনি প্রথম বলেছিলেন যে তোমাদের বাড়ির ভিটে ভালো না। ঠিক আছে, আর একটা তাবিজ করে দিয়েছিলেন, বলেছিলেন এই তাবিজটা তোমার মানে আমার মায়ের নাম করে যে ওকে পড়াবে, আর দেখবে তোমাদের 11 দিনের মধ্যে তোমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, আর সত্যি 11 দিনের মধ্যে কাজ হলো। এর মধ্যে কি হলো, বাবা রিটায়ারমেন্ট নিল। ঠিক আছে, রিটায়ারমেন্ট নিয়ে বাবা যখন এলো, মানে কলকাতায় যখন ফিরলো, বাবার প্রস্টেট থেকে ব্লিডিং হওয়া চালু হলো। মানে মায়ের বন্ধ হলো, বাবা স্টার্ট হয়ে গেল, বাবার চালু হলো। ঠিক আছে, ব্লিডিং হওয়া মানে বাবা আর কি যখন ইউরিনেট করছে তার সাথে ব্লাড বেরোচ্ছে। এবার এটা তো ভালো সাইন না। বাবা এবার ভাবছে যে কি হলো রে বাবা, মানে ক্যান্সার জাতীয় কিছু নাকি। এবার ডক্টরের কাছে যখন গেছে, ভালো মনে আছে পুজোর সময় ছিল, 10মীর দিন বোধহয় গেছিল বাবা, মানে এত ব্লিডিং হচ্ছে আর থাকতে পারছে না, আর তলপেটে প্রচুর যন্ত্রণা। ঠিক আছে, তো গেল। এবার ডক্টর বলছে তোমার ফাইনাল স্টেজ এটা, তোমার কাছে আর 1 মাস আছে। তোমার বাবাকে বলছেন? আমার বাবাকে বলেছে। ঠিক আছে, বাবা তখন কি করবে, সেই মুহূর্তে ওই ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে ছুটেছে ওই দাদুর কাছে, মানে আমার তো দাদু হয়, বা মায়ের যেহেতু কাকা তো আমার দাদু হয়, অজিত নাম ছিল ওনার। তো অজিত দাদুর কাছে ছুটেছে। এবার তো ওখানে গিয়ে উনি কিচ্ছু করেননি। ওনার অ্যাকচুয়ালি উনি মা কালীর ভক্ত ছিলেন। মায়ের পা থেকে কিছু দুব্ব তুলে আমার বাবাকে দিয়েছিলেন, আর বলেছিলেন এটাকে পিষে খাবে। ঠিক আছে, এটাকে পিষে খাবে, এটাকে জলে ভিজিয়ে রাখবে, আর এটাকে পিষে ওটার ইয়েটা খাবে, রসটা খাবে। ঠিক আছে, বাবা মানে তারপরে বলেছিল যে এটা শেষ হয়ে গেলে তুমি যে কোনো দুব্ব মানে ইয়ে থেকে আচ্ছা মার্কেট থেকে কেনা দুব্ব না, তুমি তুলে আনবে গিয়ে দুব্বটা। ঠিক আছে, দুব্বটা তুলে এনে তারপরে তুমি ওটাকে পিষবে, পিষে 1 চামচ মতন যে ইয়েটা বেরোবে, রসটা বেরোবে, সেটা খাবে। বিশ্বাস করবে না গোস্বাম, 1 মাসের মধ্যে আমার বাবার সবকিছু কিওর্ড।
সবকিছু কিওর্ড, সবকিছু কিওর্ড, ঠিক আছে, কোনো সাইন নেই ব্লিডিং এর, ঠিক আছে। এবার এর মাঝখানে একটা জিনিস আমার বলা আমার মিস হয়ে গেল, এর মাঝখানে আমি অসুস্থ হয়েছি, ঠিক আছে। তখন তখন মানে অসুস্থতাটা কিরকম ছিল, আমার বাবা যখন জম্মুতে অ্যাকচুয়ালি, আমি কেসে যেতাম, সে কাশি বন্ধ হচ্ছে না, সেই আবার ওই একই কন্ডিশন যে সবাই ডক্টর দেখিয়ে নিলাম, সবকিছু করে নিলাম, কাশি ধরা পড়ছে না। এবার তারপরে বাবা কি করবে, 1 বছর 1.5 বছর ভুগলাম। তারপরে ওই ওই দাদুর কাছেই আবার আমাকে নিয়ে যাওয়া হলো। উনি আমাকে একটা জলের মতন কিছু একটা দিলেন, একটা বটলের মধ্যে জল পোড়া হয় না, ওটা দিয়ে বললেন যে এটা খাও, মনে হয় সুস্থ হয়ে যাবে। এই করে তারপরে একটা ডক্টরের কাছে গেলাম, সে বলল যে তোমার অ্যালার্জি আছে। আমার নাকি অ্যালার্জিতে হচ্ছে, মানে সে কি অ্যালার্জি না, ডাস্ট অ্যালার্জি। এর যে ঢের বেশি ডাস্টের জায়গায় আমি থেকে এসছি, আমি মানে ওয়েস্টে থাকতাম, ইন্ডিয়া ওয়েস্টার্ন সাইডে থাকতাম, যেখানে সবচেয়ে বেশি ধুলো, ঠিক আছে। তো সেখান থেকে এসে নাকি আমার অ্যালার্জিটা হচ্ছে, সে ক্লাইমেটে অ্যালার্জি, ডাস্টে অ্যালার্জি, যাই হোক সুস্থ হলাম। এবার বাবা তো ফিরে এলো। বাবার কোন সালের কথা বলছো? এটা বলছি আমি তোমাকে 2010। আচ্ছা। তখনও বাবা ফেরেনি, বাবা ফিরেছে 2012, আর এই বাবার ইনসিডেন্টটা 2012 পরে হয়েছে, ঠিক আছে। এবার এইরকম চলছে চলছে চলছে, এবার বাবা সুস্থ হলো, তো আমি আবার অসুস্থ হলাম। আর এবারে এমন অসুস্থ হলাম যে মানে না, আমি শুকিয়ে কাঠ হয়ে গেছিলাম। আমি তোমাকে যদি ফটোটা পাঠাই, মানে তুমি চিনতে পারবে না আর কি, মানে স্কিনের সাথে না, মানে হাড়ের সাথে মিশে গেছে স্কিনটা, ঠিক আছে। এবার কি করবে হচ্ছে এরকম, ভুগছি, খেতে পারতাম না, একদম খেতে পারতাম না, ঠিক আছে। তখন সেই টাইমে একজন ভদ্রলোক আমাদের সাথে হলো আর কি, ওনার মানে উনি এলেন আমাদের লাইফে। দেখে তুমি একদম বুঝতে পারবে না, একদম মানে সে, আচ্ছা উনি মিস্ত্রি অ্যাকচুয়ালি পেশায়, ঠিক আছে, এটা বলাটা দরকার। উনি মিস্ত্রির কাজ করেন, কিন্তু উনি এই কাজগুলোও করেন, ঠিক আছে। খুব ছিমছাম চেহারা, একদম রোগা, মানে হাইটে ছোট একটা লোক। উনি এসে দেখেই আমাকে বললেন, তুমি কোথায় ঘুরতে মামুনি? আমি তো বুঝতে পারছিলাম, তখন সবে সবে কলেজে উঠেছি। তুমি কোথায় ঘুরতে? তুমি কি বনে বাজারে ঘুরতে? বললাম কেন? বলছে না, তোমাকে যে জিনিস ধরেছে সে তো তোমার বাড়িতে থাকতে পারে না, তুমি তো নিশ্চয়ই এমন কোথাও গেছো যেখানে তোমাকে এই জিনিসটা ধরেছে। আমি বলছি কি ধরেছে? এবার আমাকে না শুনতে দিচ্ছে না, মানে উনি বলছেন না তোমার জেনে লাভ নেই, তোমার বাবা মাকে বলবো আমি, তুমি বেরিয়ে যাও ঘর থেকে। আমি বেরিয়ে চলে এলাম। বাবা মাকে পরবর্তীকালে আমি শুনেছিলাম, বাবা মাকে উনি বলেছেন যে মানে কোনো ব্রহ্মদৈত্য। এবার ব্রহ্মদৈত্য মানে কি, মানে সামবডি ব্যাচেলার, ঠিক আছে, সামবডি ব্যাচেলার যে কিনা আপনার মেয়ের ওপরে দৃষ্টি আছে, ঠিক আছে। এবার সামবডি ব্যাচেলার কোথায় ঘুরেছে, কি হয়েছে, এবার আমি তো অত বুঝতে পারছি না, ঠিক আছে। পরবর্তীকালে এই যে আমি তোমাকে প্রথম যে 3টে ঘটনা বললাম, সেই ঘটনার সাথে এটা লিঙ্ক আছে, ঠিক আছে। তো উনি তো বলছেন যে ব্রহ্মদৈত্য আছে আপনাদের ঘরে। এবার উনি যেই ডিরেকশনটা পয়েন্ট আউট করছেন আমার রুমে, এবার প্রবলেমটা হচ্ছে তখন আমার বেডটা ঠিক ওই ডিরেকশনের সাথে কিন্তু অ্যাটাচড, মানে ওই ওয়ালটার সাথে অ্যাটাচড, আর আমি ওই বিছানাতে শুই, ঠিক আছে। উনি বলছেন আপনাদের ঘরের এই কর্নারটায় সে বাস করে, ঠিক আছে। এবার আমার বাবা বলছে যে না, আমার মেয়ে তো এরকম কোথায়, এত তো ঘোরে না, আর এত অসুস্থ থাকে, সে কোথায় যাবে, ঠিক আছে। পরবর্তীকালে জানা গেল এই ওয়ালটা সেই ওয়ালটা যেখানে ওই সে অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছিল আমি বললাম, ঠিক আছে। সেই অ্যাক্সিডেন্টাল ডেথ যার হয়েছিল, সে একটা এরকম 10-15 বছর, 10-15 না আরো বেশি, 17 বছরের ছেলে ছিল বোধহয়, ছেলেটার নাম ছিল সুমি। এবার সে মানে তখন ফার্স্ট ফ্লোরটা ছিল, উপর তলাটা সবে সবে হচ্ছে, তার ওয়ালের গাঁথনিটা হচ্ছে। এবার হয় না আগেকার দিনে সব সেই মানে দেয়ালের ওপরে উঠে যাচ্ছে, তারপরে ওই ওয়ালের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, এই খেলতে খেলতে এগুলো করতে করতে সেই ছেলেটি পড়ে যায়। আর পড়ে যায় কোথায়, পাশে একটা ড্রেন ছিল, সেই ড্রেনের মধ্যে পড়ে গিয়ে সে মারা যায়, ঠিক আছে। আর এই ওয়ালটা সেই ওয়ালটাই যেটার সাথে আমার বেডটা কানেক্টেড। তখন বোঝা গেল আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে। এবার উনি আমাকে বললেন, উনি আমাকে তখন ইনস্ট্রাক্ট করলেন কিছু জিনিস, যে তুমি প্রথম কথা বস্ত্রহীন হয়ে স্নান করবে না কোনোদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাথরুমে কোনোদিনও তুমি বস্ত্রহীন হয়ে স্নান করবে না। সেকেন্ড, তুমি কোনো পারফিউম লাগাবে না, অন্তত যতদিন না এই জিনিসটা তোমায় ছেড়ে যাচ্ছে তুমি কোনো পারফিউম লাগাবে না,
ঠিক আছে। আর লাস্ট উনি বলেছিলেন যে তুমি চুল খুলে বাইরে বেরোবে না, ঠিক আছে। তো এটা হলো, এটা তো আমাকে ইনস্ট্রাক্ট করলেন। আর বাবা মাকে বলেছিলেন উনি একটা সরার মধ্যে, মাটির সরার মধ্যে প্রদীপ জ্বালিয়ে আর কিছু খাবার দিয়ে ওই কর্নারটা, আমার বেডটাকে বললেন সরিয়ে নিন আপনারা, মানে ঘর খালি করুন, ঠিক আছে। আমার পুরো সব জিনিসপত্র বাইরে বার করে দেওয়া হলো, ঘর খালি করে দেওয়া হলো। আর ওই কর্নারটায় একটা সরার মধ্যে প্রদীপ জ্বালিয়ে খাবার দিয়ে আর উনি কিছু জিনিসপত্র আরো দিয়েছিলেন, সেটা দিয়ে বললো ওই প্রদীপটা যেন না নেবে, ওটা যেন 3 দিন জ্বলতে থাকে। আর ওই এরিয়াটাকে ঘিরে দেওয়া হলো একটা কার্ডবোর্ড দিয়ে। আর আমাকে বলা হলো ও কিন্তু তোমায় ডাকবে, আচ্ছা, ও কিন্তু বারবার তোমাকে মানে কোনো একটা কারণে ডাকবে, আর ও চাইবে যে তুমি ওর দিকে তাকাও, কিন্তু তুমি তাকাবে না ওই কর্নারে, ঠিক আছে। তুমি যাই হয়ে যাক না কেন, যেভাবেই হয়ে যাক না কেন, হয়তো তুমি দেখছো তুমি পড়ছো, হঠাৎ করে তোমার মায়ের গলা করে ডাকলো, ঠিক আছে, তুমি হয়তো বেরিয়ে এসে মানে উকি মারলে, তুমি দেখলে কেউ নেই, এই ভুলগুলো কিন্তু করবে না। 3 দিন একদম না তো না, মানে ওই দিকেই যাবে না। তো আমার বাবা মা খুব প্রোটেক্টেড ভাবেই আমাকে, মানে একদম 3 দিন আমি ওই দিকে তাকাইনি। আর তুমি বিশ্বাস করবে না কৌস্তব, বারবার আমার যেন মনে হচ্ছে আমি ওই দিকটায় তাকাই, বারবার আমার মনে হচ্ছে আমি ওই ঘরে যাই। মানে সে কিরকম অ্যাট্রাকশন, মানে যেন মনে হচ্ছে আমাকে না ভেতর থেকে না মানে ধরে রাখতে হচ্ছে নিজেকে। আমার মনে হচ্ছে যে ওইখানে একবার গিয়ে দেখলে কি হবে, কি এমন হয়ে যাবে আমি যদি গিয়ে, একটা কর্নারই তো এরকম, মানে সে অদ্ভুত রকমের মনে হতো যে না একবার তাকাই, একবার তাকাই। এই জিনিসটা মানে 3 দিন আমাকে কন্ট্রোল করতে হয়েছিল। আর তারপরে সত্যিকারেরই দেখলাম জিনিসগুলো অনেকটা বেটার হলো, আমি সুস্থ হলাম, জিনিসগুলো কেটে গেল। এবার কিছুদিন এই জিনিসগুলো আমাদেরকে বদার করেনি, ঠিক আছে। বদার করা শুরু হলো যখন আমার ঠাকুমা মারা যায়। এবার এই যে ঠাকুমা মারা গেল, সত্যি কথা বলছি কৌস্তব, আমি বুঝতে পারলাম যে প্যারানর্মাল কি জিনিস, কিভাবে ইম্প্যাক্ট করতে পারে একটা মানুষের লাইফকে। মানে এর আগে তো আমরা ভাবছি হ্যাঁ ঠিক আছে, হয়তো হতে পারে ভিটে খারাপ ছিল, পুরনো এরকম মানে এরকম ডেথ সেট হয়েছে, ওই জন্য হয়তো কিছু একটা আছে বাড়িতে, ঠিক আছে। কিন্তু যে এতটা প্রমিনেন্ট হবে ব্যাপারটা, এটা আমি ফিল করেছি, আমি টের পেয়েছি। পরবর্তীকালে আমার বাবা মাও টের পেয়েছে রিগার্ডিং দিস, ঠিক আছে। এবার ঘটনাটা বলি, আমার ঠাকুমা মারা যায় 2016-তে, আচ্ছা, ঠিক আছে। আর তার আগে অ্যাকচুয়ালি আমার ঠাকুমার হয়েছিল সেরিব্রাল অ্যাটাক হয়েছিল আর কি, ঠিক আছে। সেরিব্রাল প্যারালাইসিস হয়ে গেছিল, বাঁ দিকটা পড়ে গেছিল। যেদিন আমার ঠাকুমার প্যারালাইসিসটা হয় আমি পাশে শুয়ে আছি, ঠিক আছে। আর বিকট একটা মুখ দিয়ে আওয়াজ হচ্ছে, আমি মানে ঠাকুমাকে আম্মা আম্মা বলে ডাকতাম, আমি মানে নাড়াচ্ছি, সে উঠতে পারছে না, মানে সে কোনো সাউন্ড নেই মুখে, ঠিক আছে। তারপরেও মানে এইসব হওয়ার পর ছোট কাকাকে ডাকলাম, সব হলো, হসপিটালাইজ হলো। তারপরেও ঠাকুমা অনেকদিন বেঁচে ছিলেন, ওইভাবেই বেঁচে ছিলেন, ঘষতে ঘষতে হাঁটতেন আর কি, যেহেতু বাঁ পড়ে গেছিল, ঘষে ঘষে হাঁটতেন। এবার উনি মারা গেলেন 2016-তে। এবার যেদিন ওনার 13th ডে, মানে যেদিন শ্রাদ্ধের আগের দিন, ঠিক আছে, 13 দিনের কাজ হয় তো বোধহয়, মানে যেদিন 12th ডে, তার রাতের কথা বলছি আমি তোমার। রাত্রিবেলা এবার ঘর ভর্তি লোক, পরের দিন শ্রাদ্ধ হবে, সবাই এসেছে ঘরে। এবার তো কিভাবে শোয়া হবে, আমার রুমটাতে আমি আর আমার ঠাকুমার ছোট ভাইয়ের বউ, মানে আমি ছোট দিদা বলি, তো আমরা একটা ছোট ওই দিওয়ান টাইপের হয় না, দিওয়ান ঠিক না, চৌকি ছিল, ঠিক আছে। চৌকিটায় মানে আড়াআড়ি করে শুয়েছি আর কি, মানে একজনের মাথা একজনের পা এরম ভাবে শুয়েছি আর, ঠিক আছে। এবার তখন ওই টাইমটাতে একটা ভূমিকম্প খুব হচ্ছিল, ঠিক আছে, খুব ভূমিকম্প হচ্ছিল। তো এবার রাত্রিবেলা না আমার ঘরটাও একদম রোডের কাছে, তো কোনো পাশ দিয়ে লরি টরি যদি কিছু যায়, খাটটা নড়ে ওঠে। এবার হয়েছেটা কি, রাত্রিবেলা ঘুমিয়ে আছি, ঘুমের মধ্যে আমি বুঝতে পারছি আমার খাটটা ট্রিমেন্ডাস জোরে নড়ছে, মানে ট্রিমেন্ডাস জোরে নড়ছে। মানে তুমি বুঝতে পারছো, ঘুমের মধ্যে আমি বুঝতে পারছি আমার খাটটা নড়ছে, বিকজ আমার পুরো বডি নড়ছে। এবার ঘুমের মধ্যে অনেকক্ষণ হওয়ার পর আমি কি যেন মনে হলো, চোখটা খুলে, মানে তখন কনসিয়াসনেসটা সবে এসেছে যে কি হলো, খাটটা দুলছে কেন। এবার আমি না যখন চোখটা খুলেছি তখন আমি দেখছি খাটটা দুলছে কনস্ট্যান্টলি। আমি পাখার দিকে তাকিয়ে আছি যে পাখাটা কি দুলছে, পাশে জলের গ্লাসটা রাখা আছে, জলের গ্লাসটা কি দুলছে, না কিছু তো দুলছে না, তাহলে আমার খাট কেন দুলছে। আমি না তড়াং করে উঠে, মানে ভয়েতে পুরো মানে ঘেমে গেছি আর কি, ঠিক আছে। মানে আমি
বুঝতে পারছি না কি করব তখন। কি করবো সর্দিটাকে তখন আমি ঠেলা মারছি, সেও ওঠে না, কি করি। যাই হোক, মনে আমি একটু মানে মানে স্ট্রেংথ নিয়ে আমি শুয়ে পড়লাম। আর শুয়ে মনে মনে বললাম, দেখো আম্মা, আমি জানি তুমি আছো, ঠিক আছে, কিন্তু এখন আমাকে ঘুমোতে দাও। আমি খুব টায়ার্ড আছি, আমাকে ঘুমোতে দাও, ঠিক আছে বলে আমি শুয়ে পড়েছি। তারপরে দেখলাম নড়াটা বন্ধ হয়ে গেল। এবার আমার ঠাকুমার না অভ্যাস ছিল একটা, এবার টাইমটা আগে বলে দিই। টাইমটা তখন আমি দেখছি কটা বাজে, 3টে থেকে 3:30টার মধ্যে ওই টাইমটা হবে। এবার আমার ঠাকুমার একটা অভ্যাস ছিল, যদি ঘরে কিছু কাজ থাকে, যদি ঘরে কোনো পুজো থাকলো বা কিছু থাকলো, উনি সবার আগে উঠে পড়তেন। আর উঠে পড়ে সবার ঘরের দরজায় গিয়ে না নক করতেন, সব বউদেরকে ডাকতেন, ওঠো 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 করে, ঠিক আছে। মানে ওনার একটা প্যালপিটেশন হতো যে সকালবেলা উঠে কাজ করতে হবে আর কি, পুজো কিভাবে হবে। এবার ওনার একটা প্যালপিটেশন যে আর কি, মানে পরের দিন তো শ্রাদ্ধ, সবাইকে আর কি ঘুম থেকে তুলতে হবে, যে কাজ আছে, মানে 4টের সময় উঠতে হবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। ওই জন্য উনি খাট দোলাচ্ছে। যাই হোক, আমি ভাবলাম আমার বোধহয়, এবার বাচ্চা তখনও মানে বয়স অল্প ছিল, আমি ভাবলাম আমার বোধহয় হ্যালুসিনেট করছি আমি, বিকজ আমি আম্মাকে ভীষণ ভালোবাসতাম, আমার মনে হলো হ্যালুসিনেট করছি। এবার সকালবেলা উঠে এরকম সর্দিটা আমাকে বলছে, কি রে কাল রাতে বুঝতে পেরেছিস কিছু? আমি বললাম, কি বলতো? বলছে, খাটটা যে দুলছিল অত জোরে, বুঝিসনি? বললাম, হ্যাঁ খাটটা দুলছিল, আমি তো উঠলাম, উঠে তো তোমায় ডাকলাম। বলছি, তুই উঠেছিলিস? কি বলিস? আমি তো সারাক্ষণ জেগে। বললাম, মানে এটা কি হলো? আমি তো উঠে তোমার কতবার ঠেলা মারলাম, ও সর্দিটা ও সর্দিটা, তুমি তো দেখলাম মানে ঘুরে ঘুমাচ্ছ। বলছে, না রে, আমিও উঠে দেখলাম তুই ঘুমাচ্ছিস। এটা কি করে হয়? এটা অদ্ভুত লাগলো, মানে আমি উঠে দেখছি উনি ঘুমোচ্ছেন, আর উনি আমাকে বলছেন আমি উঠে দেখছি তুই ঘুমোচ্ছিস, আমি তোকে ডাকছি তুই উঠছিস না, ঠিক আছে। যাই হোক, এই ইনসিডেন্টটা গেল। এবার তার কিছুদিন পর পুজো ছিল, ঠিক আছে, পুজোর দশমী। এবার আমার ঠাকুমা অ্যাকচুয়ালি, হ্যাঁ 2016 চলছে এটা, 2016 চলছে এটা। এবার তার কিছুদিন পরেই পুজো ছিল। এবার যেহেতু আমরা মানে আমাদের পাড়ার পুজোটা আমার ঠাকুমারই তোলা আর কি, ঠিক আছে। এবার মানে ঠাকুমাই শুরু করেছিলেন ক্লাবে পুজোটা, তো খুব মানে অ্যাটাচ ছিলেন। আর প্রত্যেক বছর পুজোর সব কাজকর্ম সবকিছু ওনার দায়িত্বে থাকতো। তো এবছরে তো কেউ মানে 2016-তে তো কেউ বাবারাও ইনভলভ হয়নি, মায়েরাও ইনভলভ হয়নি, কিছু না। এবার ভাসানে, এবার হয় না পাড়ার লোকেরা বলে যে কি করবে, চলো ভাসানেই তো যাচ্ছ, ঠিক আছে, এই করে। আর সবার মানে যেত ভাসানে, সবাই যেত। এবার কি হয়েছে, সবাই রেডি টেডি হয়ে বেরোচ্ছে, বাবারা বেরিয়ে গেছে আগে, মা, মেজো কাকি আর সব বাচ্চারা আর ছোট কাকি বেরোচ্ছে আর কি। আমার কি যেন মনে হলো শরীরটা না কিরম ভারী ভারী লাগছে, আমার যেতে ইচ্ছে করছে না, ঠিক আছে। এবার কিরম মানে বিকাল থেকেই মনে হচ্ছে কিরম একটা লাগছে আমার, না কিরম ভালো লাগছে না, যেতে ইচ্ছে করছে না, কেমন কান্না কান্না পাচ্ছে, ঠিক আছে, একটা ডিপ্রেসিং ব্যাপার লাগছে। মা অনেক করে বললো, চল চল চল, বাড়িতে একা কি করবি, আর অত বড় বাড়ি, ঠিক আছে, বাড়িতে একা কি করবি, তুই চল, ঠিক আছে। এবার অনেকক্ষণ বলার পর মানে সবাই নিচে নেমে গেছে, তাও মা উপরে এসে বললো, চল, তুই কেন এখানে বাড়িতে বসে থাকবি, এরকম এমনি সবসময় মন মরা হয়ে থাকিস আম্মা চলে যাওয়ার পর। আমি কি করব, আমি মা নিচে চলে গেল, এলাম ঠিক আছে, যাই হোক, ড্রেস আপ করে আমি নামলাম। নেমে এবার আমাদের বাড়িটা তোমাকে তো বললাম এল শেপের, ঠিক আছে। যখন তুমি বাড়িটা দিয়ে ঢুকবে, গেটটা দিয়ে ঢুকলে তো সোজা ঢুকলে, তারপরে একটুখানি লেফট নিয়ে একটা মানে গলি মতো চলে যায় ভেতর দিকে, যেখানে অন্ধকার সবসময় বললাম না পারসিস্ট করে। আমি সিঁড়ি দিয়ে নেমেছি, কিভাবে বোঝাবো কৌস্তব, আমি জানি না এটা আমার চোখের ভুল কিনা, পরিষ্কার দেখতে পেলাম আমি মানে কেউ দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ওই অন্ধকারের মধ্যে। আচ্ছা, আমি বুঝতে পারছি কেউ দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আর সে আমাকে বারণ করছে যেতে। মানে ভাষা না মানে ওই ওই কি বলবো, একটা ভাব আর কি। না বলছি ভাসানে যেতে বারণ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, ভাসানে যেতে বারণ করছে কেউ 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 আমাকে বলছে। আর আমার যেন মনে হচ্ছে আমি যদি ভাসানে যাই আমার বাড়ির লোকের কিছু ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আমি ভাসানে আমার না যাওয়াটাই বেটার। আমার কিছু একটা হয়ে যাবে, মানে এদের সবার কিছু একটা হয়ে যাবে,
ও আমার যাওয়াটা উচিত না। আমি নিচে গেলাম, মাকে বললাম আমি যাবো না। মা খালি বললো ঠিক আছে ওপরে গিয়ে গ্রিলটা দিয়ে দিস তালাটা, ঠিক আছে, আর ঘরটা বন্ধ করে থাকিস, আর কিছু প্রবলেম হলে ফোন করিস। ঠিক আছে, ভালো কথা। আমি গেলাম ঘরের মধ্যে। এবার তখন আমার একটা বন্ধু ফোন করেছে। এবার সেই ছেলেটি থাকে আফ্রিকাতে, ঠিক আছে। এবার সে দশমী মানে বিজয়া দশমী করবে বলে আমাকে ফোন করেছে। এবার আমি তার সাথে ফোনে কথা বলছি, আর মা বলেছিল ভাত বসিয়ে দিস। এবার আমাদের বাড়িটা না একটা মানে আমাদের যে ঘরগুলো ওপর তলায় যে ঘরগুলো করেছে অনলাইনে কি অনলাইনে ফোন করেছে হোয়াটসঅ্যাপে, আর আমি ইয়ে করছি মানে ওর সাথে কথা বলছি আর ভাত বসাতে যাব। হঠাৎ করে মনে হয়েছে 8:30 বেজে গেছে, ভাত বসাতে যাব। আমার বাড়িটা কিরকম, আমি সিঁড়ি দিয়ে উঠেই এটা বিশাল বড় দালান, ঠিক আছে, আর ঘরগুলো এক সাইড করে বানানো, আর রান্নাঘরটা একদম দালানের শেষে, ঠিক আছে। এবার আমি ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যাব, তাই জল জ্যান্ত আলো জ্বলছে চারিদিকে, বাইরে ঢাক বাজছে, ঠিক আছে। ওরা তো চলে গেছে, ভাসানে ঠাকুর নিয়ে চলে গেছে, কিন্তু বাকি যারা ঠাকুর নিয়ে যাচ্ছে তাদের ঢাকগুলো বাজছে আর কি। বিশ্বাস করবে না বলছো, আমি রুম থেকে বেরিয়ে দেখি আমার ঠাকুমা সরাসরি আমার মানে আমার এখনো গায়ে কাঁটা দিচ্ছে, সরাসরি আমার একদম ওই সিঁড়িটার সামনে দাঁড়িয়ে আছে। ঠিক যেই নাইটিটা পরে উনি মারা গেছিলেন সেই নাইটিটা, ওনার মানে বেশ ভালো গোটগাট চেহারা ছিল, কিন্তু এই মুহূর্তে আমি দেখছি চেহারা একদম ভেঙে গেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ওনার চোখের যে মণিটা, সেটা নেই যে মাছ মরে গেলে কিরকম সাদাটে হয়ে যায়, ঘোলাটে সাদাটে নীলছে, ওই রকম হয়ে গেছে ওনার চোখটা। মানে চোখ আছে, আইবল রয়েছে, তার মধ্যে যে পিউপিলটা থাকে সেটাও রয়েছে, কিন্তু সেটার রংটা যেন মনে হচ্ছে ফ্যাকাশে ওই মরা মাছের মতো। আচ্ছা। আর আমার ঠাকুমা কিছু একটা বলছে আমাকে, আমি এতটাই মানে ওই মুহূর্তে এতটাই আমি মানে ফ্রোজেন আর কি, ফ্রিজ হয়ে গেছি পুরো, মানে আমি নড়তে পারছি না। কানে আমার ফোন রয়েছে, সেখানে ওই ছেলেটি কথা বলে যাচ্ছে, আমার কোনো সাড়া নেই, মানে আমি কিছু, আমার গলায় আটকে গেছে, মানে গলা দিয়ে ভাষা বেরোচ্ছে না, আওয়াজ বেরোচ্ছে না, এমন অবস্থা। মানে আমি কি সত্যি দেখছি না এটা আমি হ্যালুসিনেট করছি, আমি কিছুক্ষণের জন্য ফ্রোজেন, ঠিক আছে। অনেকক্ষণ পর কি যেন হলো, আমি না ধপাস করে পড়ে গেলাম মাটিতে। আমার শুধু এইটুকু মনে আছে, আমি ধপাস করে পড়ে গেলাম মাটিতে। আর মাটিতে পড়ে যাওয়ার পরেই না আমার মনে হলো আমার বুকের ওপরে যেন মনে হচ্ছে একটা হাতি চেপে বসে আছে। আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার হাতে তখনও কানে ফোন, আমার বুকের ওপরে যেন মনে হচ্ছে একটা হাতি চেপে বসে আছে। আর ফোনের মধ্যে যখন অনেকক্ষণ কোনো কথা নেই, আমার বন্ধুটিও বুঝতে পারে যে সামথিং ইজ রং। ও না আমাকে কনস্ট্যান্টলি দেখে যাচ্ছে, কি রে শিল্পা তুই আছিস, কি রে আছিস, কি হলো। আমি না অনেক কষ্টে, মানে আমার কথা আটকে গেছে, আমি অনেক কষ্টে ওকে বললাম যে ভাই আমার না দম আটকে আসছে, ঠিক আছে। ও জানি না কি মনে হলো, আমি লিটারালি আজ অব্দি বুঝতে পারলাম না ওর কি মনে হলো। আমাকে যে সেটুকু বললো, শিল্পা তুই হনুমান চালিসার পাঠ কর। আর আমি তখন হনুমান চালিসা মানে ভীষণ ভাবে মুখস্থ থাকতো আমার। কৌস্তব আমি 2 লাইনের পর কিছু বলতে পারছি না, মানে খুব জোর করে, মানে আমার কিছু মনে পড়ছে না তারপরের লাইনটা কি, মানে যে গড়গড় করে হনুমান চালিসা পড়তো, আমি 2 লাইনের পর কিছু মনে পড়ছে না আমার কি হচ্ছে। তখন আমি মানে ততক্ষণে আমি স্বাভাবিক হয়েছি একটু। আমি তখন ওকে বললাম, ওর অ্যাকচুয়ালি শর্ট নেম হচ্ছে জো, আমি ওকে বললাম জো তুই কাউকে একটা পাঠা বাড়িতে। ও আফ্রিকায় বসে আছে, ঠিক আছে, সে আমাদেরই একটা বন্ধুকে, সে আর কি বালিতে থাকে, তাকে ফোন করেছে ভাই এরকম অবস্থা, তুই এক্ষুনি যা, ঠিক আছে। সে মানে হন্তদন্ত হয়ে এসেছে। এবার সে যে এসেছে, আমি যে উঠে মানে তালা খুলবো, আমি তো বন্ধ পড়ে আছি ওখানে ফ্রিজ হয়ে, ঠিক আছে। আমি তো তখনও পড়ে আছি ফ্রিজ হয়ে, মানে আমি তো বুঝতেই পারছি না আমার সাথে কি চলছে। এবার ততক্ষণে মায়েরা ফিরে গেছে, আর মায়ের কাছে একটা ডুপ্লিকেট চাবি থাকতো। মা এসে তরমড়িয়ে খুলে, দরজা খুলে, মুখে চোখে জল দিয়ে, মানে আমাকে ভাই আর ওই আর একটা বন্ধু তুলে নিয়ে গিয়ে খাটে শোয়ানোর পর মানে জিনিসগুলো আর কি আস্তে 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 আমি রিকভার করতে শুরু করি। আর ওদেরকে বলি যে জানো এই কন্ডিশন। মা আর ভাই এসেছিল। এবার এইটা বলছি, বাবা তখন কিছুই জানে না, বাবা তখন ভাষা নেই, ঠিক আছে। এইসবগুলো বলছি, তখন
অনেকক্ষণ পর মানে মা আর কি দুধ দিয়েছে গরম, সেটা খেয়েছি, একটু রিকভার করেছি। মানে তখনও না আমি ট্রমাটা থেকে আমার বডি বেরিয়ে আসতে পারছে না। আমি তখন পুরো বডি ঠান্ডা, আমার পুরো বডি ঠান্ডা, মানে কাঁপছি ভেতর থেকে। সেই কাঁপুনিটা কিরকম, মানে পুজোর সময় কি কেউ মানে শীতে কাঁপে, আমি শীতে কাঁপছি তখন। যাই হোক, বাবা এসছে, সরি, বাবা এসে ঢুকেই প্রথম কথাটা কি বললো জানো, এই এই হয়েছে, ওখানে একজনের নাম বললো, এই দাদাটা কলা বউ নিয়ে যেতে ভুলে গেছে, ভাসান হচ্ছে কলা বউ নিয়ে যেতে ভুলে গেছে। ঠিক আছে, তখন বুঝতে পারলাম ওই যে ঠাকুমা যে এসে কি বলতে চাইছিল না, কলা বউ রয়ে গেছে, তুই কাউকে বল যে কলা বউটা রয়ে গেছে এখানে। তখন আমি বুঝতে পারলাম যে এই ব্যাপার, মানে উনি এসে এটা বলতে চাইছেন যে একটা খুঁত হয়ে গেছে পুজোতে। কেন আমার ঠাকুমা ভীষণ পুজো আচ্ছা, মানে একদম প্রপারলি যদি না হতো না, মানে সবার মানে সেই বুকে ঠোকে এক এক কার করে দিত আর কি। তো এই যে এত বড় একটা ডিজাস্টারাস মিস্টেক হয়েছে যে কলা বউ ছেড়ে দিয়ে ভাসানে চলে গেছে, মানে ওটা উনি আমাকে বলবে বলে উনি এসেছেন। ঠিক আছে, এটা ফার্স্ট টাইম ওনাকে এনকাউন্টার করেছিলাম আমি। তারপরে আমার গ্রাজুয়েশন হলো, গ্রাজুয়েশন হওয়ার পর মাস্টার্সে আমি তখন, এবার এটা আমি তোমাকে বলছি 2018, ঠিক আছে, হ্যাঁ 18 না 17, সরি, তার এক বছর পর। এবার আমার পরীক্ষা ছিল মাস্টার্সে, ঠিক আছে, আমি তখন পড়ছি রাত্রিবেলা। এবার আমি তো বললামই তোমাকে যে দালান, সিঁড়ি দিয়ে উঠি দালান, তারপরে আমাদের রুমগুলো। এবার বাথরুমটা একদম বাড়ির ঘরের বাইরে, মানে পুরো সেপারেট, আগে যেরকম হতো আর কি, ঘরের মধ্যে বাথরুম বানানো হতো না। আর এরকমই আমাদের বাথরুম ছিল, মানে তোমাকে গ্রিল খুলে বাইরে যেতে হবে বাথরুমে, আর যেটা যথেষ্ট আনসেফ, আর সেটা এখনো পর্যন্ত সেই পরিস্থিতিতেই রয়েছে। তো এরকম আমি রাত্রির কটা হবে, 2:30 হবে, সবাই শুয়ে পড়েছে। এবার আমি পড়ে ঠুরে এবার বাথরুমে যাব। এবার দরজাটা খুলেছি, ঘরে অবভিয়াসলি লাইট জ্বলছিল, দরজাটা খুলেছি, এবার দালান তো অন্ধকার, পুরোটাই অন্ধকার। এবার বেরিয়েই যে সুইচ বোর্ডটা সেটা আমার ডান দিকে পড়ে, ঠিক আছে, সুইচ বোর্ডে এবার তোমাকে একটু এক্সপ্লেন করতে হবে এটা, মানে দালানটা যেখান থেকে শুরু হচ্ছে সেটা থেকে আরেকটা সিঁড়ি চলে যাচ্ছে, সেটার পাশ থেকে আরেকটা সিঁড়ি যাচ্ছে, এটা ছাদের দিকে যাচ্ছে, মানে একটা সিঁড়ি দিয়ে উঠলে তারপরে দালান, তারপরে আবার একটা সিঁড়ি আসবে যেটা দিয়ে তুমি ছাদে যাচ্ছ, ঠিক আছে। এবার ছাদের একটা আলাদা লাইট রয়েছে, সিঁড়ির একটা আলাদা লাইট রয়েছে। এবার সিঁড়ির লাইটটা জ্বললে শুধু সিঁড়িটাই মানে দেখা যাবে লাইটটা, বাকিটা অন্ধকার থাকবে, ঠিক আছে। আর তার মাঝখানে সিঁড়ির উপর দিয়ে তুমি যদি ওঠো তুমি হয়ে যাবে ওপেক, ঠিক আছে, মানে তুমি আর কি গার্ড করে নেবে, তোমার শ্যাডোটা পড়বে, আচ্ছা, ঠিক আছে। এবার আমি কি করলাম, দরজাটা খুলে আমি বেরোচ্ছি, এবার লাইট জ্বালবো তো দালানে, আমি ভুল করে সিঁড়ির লাইটটা জ্বেলে ফেলেছি। পোস্ত তোমায় কি বলবো, আমি সরাসরি আমার চোখের সামনে একটা অবয়ব দেখলাম, একদম মিষ্ট কালো ধোঁয়া হয় না, ক্লাস্টার হয়ে যায় যখন, মিষ্ট কালো ধোঁয়া, যেটাকে মানে ডার্ক ম্যাটার বলা হয় হয়তো, ইফ আই এম নট রং, মানে মিষ্ট কালো একটা ধোঁয়া, মানে জমাট বাঁধা একটা অন্ধকার দেখতে পাচ্ছ, জমাট বাঁধা একটা অন্ধকার, একটা হিউম্যান ফর্মে, ঠিক আছে, হিউম্যান ফর্মে ধোঁয়া ধোঁয়া, মানে তার এজেস গুলো ধোঁয়া ধোঁয়া, প্রপারলি গোল নয় বা প্রপারলি হাত না দিয়ে, যেটা আমরা ওই আটা দিয়ে যখন ডল বানাই কিরকম হয় না, একটা ছোট মুখ বানালাম, তারপর একটা ছোট করে হাত বানালাম, পা বানালাম, এরকম একটা হিউম্যানয়েড ফিগার। সে দেখি ঠিক যেভাবে আমার ঠাকুমা সিঁড়ি দিয়ে উঠতো ধরে ধরে সেইভাবে সিঁড়ি দিয়ে উঠছে, আমি দরজাটা খুলেছি আর আমি এটা দেখছি, মানে 5 সেকেন্ড বোধহয় আমি ওটা দেখেছি, দিয়েই না আমি দরজাটা দড়াম করে বন্ধ করে দিয়েছি। এবার তারপরে যে কতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম ওখানে, মানে আমি বুঝতে পারছি না যে এই জিনিসটা আমি সত্যি দেখলাম, আমি কি এখনো হ্যালুসিনেট করছি, আমি ফিগার আউট করতে করতে আমার আরো 10 মিনিট লেগে গেল, ঠিক আছে। মাকে ডাকতে পারছি না, মানে আগেন সেম সিচুয়েশন, ফ্রিজ পুরোপুরি কমপ্লিটলি, ঠিক আছে। এবার দেখলাম, দেখে মনে হলো না আরেকবার ক্রস চেক করা উচিত, আরেকবার ক্রস ভেরিফাই করা উচিত যে ঠিক দেখলাম না ভুল দেখলাম। আবার দরজাটা খুললাম, বিকজ অবভিয়াসলি তোমাকে বাথরুম তো যেতেই হবে না, পরের দিন পরীক্ষা, আমাকে শুতে হবে। যা হোক করে আমি গেলাম, দরজাটা খুললাম, খুলে এবারে দেখলাম কিছু নেই। যাই হোক,
আমি লাইট টাইট জেলে তারপরে করে আমি শুয়ে পড়লাম, ঠিক আছে। এবার এই করে এটা আমার সেকেন্ড এনকাউন্টার ছিল, ঠিক আছে। থার্ড এনকাউন্টার যেটা হয় আমার, সেটা হচ্ছে আমার যখন দাদু মারা যায়। এটা তো মানে আমার হরদমই সবসময় আমার মনে হতো আমার ঠাকুমা আমার আশেপাশে আছে, আর কোনো কোনো সময় এটাও মনে হতো যে উনি আমাকে খুব প্রোটেক্ট করেন সবকিছুর থেকে, ঠিক আছে। অনেক কিছু থেকে প্রোটেক্ট করেন, অনেক কিছুর থেকে মানে বাঁচিয়ে রাখতেন। এখন সেই প্রেজেন্সটা বুঝতে পারি না, অনেক বছর হয়ে গেছে, কিন্তু এই যে সেই সময় কালো অবয়বটা দেখলে তোমার কি মনে হয় এটা তোমার ঠাকুমা ছিল নাকি মনে হয় অন্য কেউ ছিল এটা? প্রস্তাব আমি জানি না, মানে আমি বিশ্বাস করো আমি আমি ঠিক কি বলবো, আমার মনে হয়েছিল এটা আমার ঠাকুমা হতে পারে, ঠিক আছে। বিকজ এই কালো অবয়বটা মানে আমি তো বলছি না যে যেভাবে ঠিক আমার ঠাকুমা উঠতো ওপরে, যেভাবে ধরে ধরে আস্তে আস্তে উঠতো, ঠিক সেইভাবেই উঠছিল। আর আমি জানি না মানে কেন আমি কালো অবয়ব দেখলাম, কেন ওইভাবে, বিকজ আমি ঠাকুমা তো ওই রকম সরাসরি সচক্ষে আমি দেখেছি অলরেডি। এক্স্যাক্টলি, আমি সেই জন্যই জিজ্ঞেস করলাম। তো আমিও জানি না এই জিনিসটা, আমি এটাকে সিরিয়াসলি এইভাবে কোনোদিনও ভেবেও দেখিনি। আমার মনে হয়েছিল যে মেবি এটা আমার ঠাকুমাই, আমি সেই ভেবেই এতদিন আর কি ওনাকে ওইভাবেই কনসিডার করতাম। আর তার পরবর্তীকালে আমার সাথে যেটা হয় সেটা হচ্ছে আমার দাদু যখন মারা যায়, ওটা তো মানে কি বলবো, ওটা তো আরেক ধরনের ইনসিডেন্ট। প্রথমে তো ওনাকে আমি স্বপ্নে দেখলাম, তখন আমার কিছু একটা রেজাল্ট বেরিয়েছিল। আর আমার দাদু ঠাকুমা ভীষণ ভাবে এনকারেজ করতেন প্রত্যেকটা নাতি নাতনিকে যে ভালো করে পড়াশোনা করো। আর যখনই আমি তো সবচেয়ে বড় নাতনি ঘরে, তো আমাকে ভীষণ ভালোবাসতেন দুজনে। আর খুব মানে ওনাদের স্বপ্ন ছিল যে মেয়ে যাতে খুব বড় হোক। তো প্রত্যেক রেজাল্টের পর আমার রেজাল্ট দেখতে চাওয়া, আমাকে মানে কিছু একটা যতটা ওনাদের সাধ্যি আমাকে কিছু একটা দেয়া, এই জিনিসগুলো ছিল। তো ঠাকুমা চলে যাওয়ার পর দাদুও অনেকদিন বেঁচে ছিলেন। তারপরে দাদু যখন মারা গেলেন 2000 বোধহয় 18তে মারা গেলেন উনি, ঠিক আছে। 18 শেষের দিকে মারা গেলেন উনি। আর 18তেই আমার রেজাল্ট বেরোলো, তো মারা গেলেন, ঠিক আছে। এবার আমি একদিন দেখছি দাদু এরকম স্বপ্নের মধ্যে, মানে স্লিপ প্যারালিসিস বলে না, মানে ধরো দুপুরে খেয়েছি, খেয়ে দিয়ে ফোন ঘাটতে ঘাটতে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। এবার মা কি করেছে, মায়ের এই জায়গাটায় একটা ভুল হয়েছে। মা কি করেছে, ছাদে জল দিতে যাবে, ঠিক আছে। ছাদে জল দিতে যাবে মানে ছাদে যে গাছগুলো রয়েছে গাছে জল দিতে যাবে। তো মা কি করেছে, বাইরে যে দালানটা তো সবসময় হাঁ করে খোলা থাকে, এবার সেইখানটা তালা দিয়েছে, আর আমার রুমটাকে বাইরে থেকে বন্ধ করে গেছে যে এখন তো ঘুমোচ্ছে, আমি এক্ষুনি নেমে আসবো, নেমে এসে আবার খুলে দেবো। এবার আমি ঘুমাচ্ছি ভেতরে, আমি দেখছি স্বপ্নের মধ্যে আমার রুমটা খুললো, দরজাটা খুলে দাদু ঢুকছে। দাদু কিভাবে ঢুকছে, ইয়ে দেখেছো, মানে মাকড়সা দেখেছো, মাকড়সা যেরকম ভাবে মানে মুভমেন্ট করে ওইভাবে হাঁটছে চার পায়ে, ঠিক আছে। চার পায়ে হাঁটছে, হেঁটে ঘরে ঢুকেছে, ঠিক আমার বেডের সামনেটায় বসেছে, বসে না নিজের হাতটাকেই চাটছে, নিজের হাতটা চাটছে, মানে খেয়ে দিয়ে আমরা হাত চাটি না, ওইভাবে হাতটাকে চাটছে। আর চোখটা আমি দেখছি, চোখটা আবারও এখানেও সেই মরা মাছের মতো, একটা মরা মাছের মতো। হ্যাঁ হ্যাঁ, মাছের যেরকম চোখ হয় ওরকম মরা মাছের মতো। আর সে কিছু বলছে না আমাকে, শুধু হাতটা চাটছে। মানে না আমার যেন মনে হচ্ছে ঘুমের মধ্যেও আমার মনে হচ্ছে শিরদাঁড়া বেয়ে না মানে কিছু একটা উঠে গেল আর কি, এটা স্রোতের মতো। আমি এত ভয় পেয়েছিলাম, মানে আমি স্লিপ প্যারালিসিস কি হয় সেদিন আমি বুঝতে পেরেছি। আমি মানে ডাকতে চাইছি মাকে, আমার মানে আমি বুঝতে পারছি আমি যদি না ঘুম থেকে উঠি খুব সিরিয়াস কিছু একটা হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারছি না, মানে আমার হাত কাজ করছে না, আমার বডি কাজ করছে না, আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, আর আমি চোখও খুলতে পারছি না। বাট আমি কনসিয়াস, কমপ্লিটলি কনসিয়াস। আমি দেখছি স্বপ্নের মধ্যে সবকিছু। অনেক কষ্টে
ঘুমটাকে সে বলে না বাঁধন ছিঁড়ে যেরকম বেরোয় একটা মানুষ, সেরকম আমার যেন মনে হয় বাঁধনটাকে ছিঁড়ে বেরোলাম। বেরিয়ে আমি মানে যেন মনে হয় নিঃশ্বাস নিতে পারলাম আর কি। যেন মনে হচ্ছিল কিছু একটা না চারিদিক থেকে আমাকে চেপে ধরে মানে ঠিক কোল্যাপস করে দিচ্ছে। আমার মনে হয় বাঁধনটা ছেড়ে বেরোলাম, বেরিয়ে নিঃশ্বাসটা নিলাম, নিয়ে বুঝলাম মানে তখন আমি এত প্যানিক, আমি দরজাটা খুলে বেরোতে চাইছি আর মা দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে। মানে তুমি বিশ্বাস করবে না কৌস্তব, আমি বুঝতেই পারছি না ডিফারেন্স বিটুইন মাই ড্রিম অ্যান্ড দ্য রিয়ালিটি। বুঝতে পারছি। মানে আমি তখন কি বলবো, আমার মনে হচ্ছে আমি ফোন খুঁজছি, ফোন খুঁজে পাচ্ছি না, লাস্টে কি করব, ওপর থেকে চিৎকার করে নিচে কাকিমাকে ডাকলাম। কাকিমা তখন ওপরে ছুটে এসে বলছে, তুই এরকম করছিস কেন, এরকম ঘেমে গেছিস, মানে কি হয়েছে তোর? দরজাটা খুলে তখন কাকিমা ঢোকে, আর আমি এত চিৎকার করছি আমার মা কিছু শুনতে পাচ্ছে না ছাদ থেকে, একটা ফ্লোরের ডিফারেন্স খালি, কাকিমা শুনতে পেলো। আমি এত চিৎকার করে মাকে ডাকছি, মা শুনতে পাচ্ছে না। ঠিক আছে, যাই হোক কাকিমা এসে খুলে দিল। তারপরে মা তখনও জানে না, তারপরে কাকিমা উপরে গিয়ে মাকে ডেকে নিয়ে এলো, তারপরে আমি একটু সুস্থ হলাম। ঠিক আছে, এবার তার মাঝখানে একটা ঘটনা হয়েছিল। দাদুর যখন শ্রাদ্ধের কাজ হয়, যেদিন শ্রাদ্ধের কাজ হচ্ছে, এবার দেখবে ফল মিষ্টি কি কি সব দেওয়া থাকে না সামনে, ফটোর সামনে। এবার এরকম একটা রুমের মধ্যে একটা টেবিলের মধ্যে দাদুর ফটো রয়েছে, মালা দেওয়া রয়েছে, মিষ্টি রয়েছে, আর একটা জলের গ্লাস রয়েছে, কাঁচের গ্লাসে জলের গ্লাস রয়েছে। এবার কোনো মানুষকে এরকম বোকামো করতে তুমি কোনোদিনও দেখেছো? ইভেন আমিও ভাবতে পারিনি আমি এই বোকামোটা করবো। কেন করলাম আমিও জানি না। আমি ঘুরতে ফিরতে কি একটা ফোন ঘাটতে মানে এত মশগুল, আমি ওই গ্লাসটাকে তুলে পুরো জলটা গটগট করে খেয়ে নিলাম, যেটা তোমার দাদুর উদ্দেশ্যে রাখা ছিল। দাদুকে দেওয়া হয়েছিল। গটগট করে খেয়ে নিলাম, খেয়ে নেওয়ার পর রিয়েলাইজ করছি এরে আমি কি করলাম, এটা আমি এই গ্লাস থেকে জল খেলাম কেন? এত বটল রয়েছে ঘরে, এত মানে জলের কি কমতি আছে আমি জানি না কেন আমি গিয়ে ওই গ্লাস থেকে জলটা গটগট করে খেয়ে নিলাম। তারপর থেকে শুরু হলো আমার মানে অধর পতন যেটাকে বলে। খেতে বসেছি, তুমি কাউকে কোনোদিন দেখেছো খাবারের প্লেটে ডিটারজেন্ট সার্ভ হয়েছে? খাবারের পেটে ডিটারজেন্ট কিভাবে বলছি, নুন দিত আমরা পাতে পাতে। তুমি বিশ্বাস করবে না, সবার পাতে নুন পড়েছে, আমার টেবিলে এসে আমার পাতে পড়েছে সাদা ডিটারজেন্ট, হয় না সাদা ডিটারজেন্ট, আর তার মধ্যে মানে কিরকম অদ্ভুত ব্যাপার, একটা টেবিলে 4 জন বসে আছি, একটাই লোক এসে নুন দিয়ে গেছে, তার মধ্যে 3টে লোকের পাতে নুন, আমার পাতে ডিটারজেন্ট। ঠিক আছে, আর আমি এত বোকা, আমি জানি না কেন আমি এগুলো করছিলাম। অর্ধেক ভাত মেখে খাওয়া হয়ে গেছে, তারপরে আমি বুঝি তুমি গন্ধ ছাড়ছে কেন। আমি তারপরে পাশে মেজোকাকি ছিলাম, মেজোকাকিকে বললাম দেখো তো একটু খেয়ে কিরকম একটা লাগছে। কাকিমা খেয়ে কি বলতো এটা কি এইরকম লাগছে কেন, এটা পাশের গন্ধ ছাড়ছে কেন। তারপর মেচকা এসে বলি কি তো ডিটারজেন্ট দিয়েছে। তারপরে সে কেটেলকে ডেকে ঠেকে মানে যা হোক করা হলো। আমি ভাবছি কি করে সম্ভব, একটা লোক এসে 4 জনকে নুন দিয়ে গেল, 3 জনের পাতে পড়লো নুন আর আমার পাতে পড়লো ডিটারজেন্ট, এটা কিভাবে সম্ভব? খুবই উইয়ার্ড এই ব্যাপারটা, খুবই উইয়ার্ড। হ্যাঁ, আর তারপর থেকে এই জিনিসটা হওয়ার পর থেকেই আমার মানে আরো প্রবলেমস দেখা দিল, আরো শরীরে এদিক সেদিক মানে নানা রকম। তার মাঝখানে সবচেয়ে বেশি প্রবলেম যেটা হয়েছিল সেটা হচ্ছে ডিপ্রেশন। আচ্ছা, ডিপ্রেশনের প্রবলেম হয়েছিল আমার। মানে আমি সব সময় যেন মনে হতো যে কেউ আমার আশেপাশে আছে, কেউ আমার মানে স্পেশালি আমার ঠাকুমাকে তো আমি সব সময় ফিল করতে পারতাম। তারপরে অনেক কাণ্ড করে তাবিজ টাবিজ পরিয়ে তারপরে এই জিনিসগুলো ঠিক হওয়ার পরে আপাতত এখন মানে ব্যক্তিগত কারণে আমি আমার বাড়িতে থাকি না, কিন্তু যেহেতু আমার ফ্যামিলি মেম্বারসরা ওখানে রয়েছে, ফ্যামিলি মেম্বারসদের সাথে আর কি জিনিসপত্রগুলো ঘটে। আর সবচেয়ে উইয়ার্ড ব্যাপার হচ্ছে, তুমি কোনোদিন এটা শুনেছো যে বাড়ির মানে আমি যতদিন ওখানে ছিলাম এটা আমি ফেস করেছি আর কি,
আমার বাড়িতে না বেড়াল থাকতো। আচ্ছা। ঠিক আছে, একটা বেড়াল ছিল যাকে আমার ঠাকুমা একদম পছন্দ করতো না। মানে আমার ঠাকুমাকে দেখলেই সে বেড়ালটা মানে মানে কি বলবো, পায়ের কাছে চলে আসবে। আর ঠাকুমা তো হাঁটতে পারতো না, ঘষতে ঘষতে হাঁটতো। ঠিক আছে, পায়ের কাছে চলে আসবে, ফেলে দেবে ধাক্কা মেরে, লাফিয়ে পড়বে গায়ের ওপরে, এরকম খুব ডিস্টার্ব করতো আমার ঠাকুমাকে। আমার ঠাকুমা যেদিন মারা যায় তার 2 দিন পর সে বেড়ালটাও মারা যায়। ঠিক আছে, এবার তার 2 দিন পরেই মারা যায়। ঠিক আছে, এবার তারপরে যেটা হয়েছিল যে আমাদের বাড়িতে একজন আরেকটা বেড়াল আসতো, সেটার নাম দিয়েছিলাম আমরা মিনি। ঠিক আছে, মিনি কি করতো, আসতো বাড়িতে, বাচ্চা দিত, চলে যেত। ঠিক আছে, এবার প্রথম যে 2টো বাচ্চা ও দিয়েছিল, একটার নাম ছিল, মানে আমরাই নাম দিয়েছিলাম কালু। মানে একদম মিশকালো বেড়াল ছিল, একদম মিশকালো, মানে যেটাকে নিয়ে তন্ত্র সাধনা হয়। আর আমার বাবা বারবার বলতো যে ওকে কিন্তু সাবধানে রাখবি, নইলে ওকে দিয়ে কিন্তু অনেক কাজ হয়ে যাবে, অনেকের অনেক কাজ সিদ্ধি হয়ে যাবে, ও বেকার বেকার প্রাণ হারাবে। মানে এরকম বেড়াল খোঁজার জন্য কিন্তু আশেপাশে তান্ত্রিকরা সবসময় ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, তো ওকে খুব সাবধানে রাখবি। আর এখানে আরেকটা মেয়ে বেড়াল ছিল, তার নাম আমরা দিয়েছিলাম ছুটকি। ঠিক আছে, তো হতো কিরকম, মানে এবার আমি একটু পার্সোনাল রিলেশনস গুলোর উপরে আসছি। আমার যে মেজো কাকি, উনিও খুব কুকুর বেড়াল না খুব ভালোবাসেন। উনি রাস্তার কুকুরকে খাওয়ান। ঠিক আছে, কুকুর ওনার ঘরে 16টা কুকুর, মানে কুকুর ডাইনিং টেবিলে বসে খাবার খায়, এরকম ব্যাপার ওনার। ঠিক আছে, তো উনি খুব আসতেন ওই বেড়ালগুলোকে আদর করতে করতে, খুব আসতেন। মানে কালুকে তো ভীষণ ভালোবাসতেন। এবার একদিন কি হলো, হঠাৎ করে রাত্রিবেলা বিশাল বৃষ্টি পড়ছে। ঠিক আছে, আর বাবা কি করতো, খাওয়ার পর না কালু একটু ছাদে ঘুরতো বাবার সাথে, দিয়ে নেমে মানে বাবাও নেমে এলো, ও নেমে আসতো ছাদের দরজাটা দিয়ে। একদিন দেখছে বৃষ্টি পড়ছে, আর কালু ঠিক যেই জায়গাটা আমার বললাম না যে ওই কালো অবয়বটা দেখেছিলাম, ঠিক ওই জায়গাটা দাঁড়িয়ে বাবার দিকে পিছন ফিরে না কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠিক আছে, বাবার দেখেই যাচ্ছে কালু চলে আয়, কালু চলে আয়। কালুর আর পাত্তা নেই, কালু ওইরকম একটা লুক দিয়ে বেরিয়ে গেল। সেদিনের পর থেকে কালুকে আর খুঁজেই পাওয়া গেল না। মানে এত প্রিয় ছিল আমাদের, এত প্রিয় ছিল। কালুকে কোথায় পাওয়া গেল, 1 মাস পর কালুর কঙ্কাল পাওয়া গেল, মানে 8 পছা কঙ্কাল আর কি, কিছুটা মুন্ডিটা রয়েছে, কিছুটা এটা রয়েছে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একজনের ওই একটা মানে পুরো বাড়ি মতন আছে। ঠিক আছে, ওদের ওদের ওই যে বলে না বাগান ঠাগান থাকে আর কি, মানে সেটাও আগাছা, এই আগাছার মধ্যে পড়ে আছে আর কি। ঠিক আছে, ওখানে পাওয়া গেল। তারপরে ছুটকি, ছুটকি কোথাও কিছু নেই, একদিন হঠাৎ করে রাস্তায় বেরিয়ে গেল। আর রাস্তায় বেরিয়ে যাওয়ার পর আমার কাকিমাই কোলে করে, রাত্রি 11:30 বাজে তখন, কোলে করে ছুটকিকে নিয়ে এসে আমাদের ডাকছি, দেখো ও এরকম রাস্তায় পড়েছিল। ঠিক আছে, এটা হলো প্রথম ইনসিডেন্ট। এটা হওয়ার পরই যেটা হয়েছিল, আমার যতদূর মনে হয় ভাইয়ের কিছু একটা উন্নতি হয়েছিল, মানে কিছু একটা ভালো কলেজে অ্যাডমিশন, এরকম কিছু একটা হয়েছিল। আবার কিছুদিন পর মিনি আসে, মিনি এসে আবার বাচ্চা দেয়। ঠিক আছে, এবারে আমারও একটা ছেলে একটা মেয়ে। ঠিক আছে, তারাও আমাদের ঘরে থাকতো, তারাও সবকিছু করতো আমাদের সাথে। মেয়ে বেড়ালটার নাম পিকু দিয়েছিলাম, আর ছেলে বেড়ালটার নাম ছিল ঘন্টু। এইরকম সেম প্যাটার্ন, ঘন্টু একদিন রাস্তায় বেরিয়ে গেল, গাড়িতে চাপা পড়ে গেল। ঠিক আছে, আর এখানে পিকু অসুস্থ হয়ে মারা গেল। তারপরে যেটা হয়েছিল, আমি চাকরি পেয়েছিলাম একটা ভালো। ঠিক আছে, এবার আমাদের না খুব উইয়ার্ড লাগতো যে আমাদের ঘরে পেট থাকছে না কেন, আমার কাকিমার ঘরে এত বিড়াল রয়েছে, এত কুকুর রয়েছে, ঠিক আছে, আমাদের ঘরে পেট থাকে না কেন। এরকম একটা বাবার চেনা পরিচিত একজন মানে আছেন, তো ওনাকে যখন আমরা এই ঘরের সমস্যাগুলো নিয়ে যখন বলতে গেলাম, কেননা এখন তো সমস্যা আরো বাড়াবাড়ি চলছে, তো এই সমস্যাগুলো নিয়ে যখন বলতে গেলাম, উনি বললেন যে দেখো তোমাদের যে প্রবলেমস গুলো সেগুলো তোমাদের পেটের ওপর দিয়ে চলে যাচ্ছে। মানে যতবার তোমাদের বাড়িতে কোনো তোমাদের বিড়াল বলো কুকুর বলো, তোমাদের যত পোষ্য মরবে তোমাদের তত উন্নতি হবে।
তোমাদের ঘরের ওপরে এমন কিছু একটা করা রয়েছে যে এই পোষ্যগুলো তোমাদের প্রবলেমগুলো নিজের ওপরে নিয়ে তারা তাদেরকে স্যাক্রিফাইস করে দিচ্ছে। তারপর থেকে বিশ্বাস করো, যতই বিড়াল ভালোবাসি, যতই কুকুর ভালোবাসি, তাদের এইরকম দুরবস্থা দেখে না আমরা বাড়িতে বিড়াল কুকুর রাখি না। মিনি তারপরেও এসে বাচ্চা দিয়েছি, কিন্তু সেই বাচ্চাগুলোকে বাইরে রাখা হয়, আমরা ঘরে ঢুকতে দিই না, আমরা ছাদে ছেড়ে রাখি বা ইয়ে করে রাখি। মানে আমাদের ফ্যামিলির সাথে যদি কোনো পোষ্যও মেশে, সেও মরে যাচ্ছে। এটা কিন্তু এতগুলো, মানে আমাদের বাড়িতে এখন এই মুহূর্তে কতগুলো ফ্যামিলি রয়েছে, আমার ফ্যামিলি, ছোট কাকার ফ্যামিলি, মেজো কাকার ফ্যামিলি, আর এই পাশে তো অন্যদের ইয়ে আছে, তো সেই ফ্যামিলিটা রয়েছে। এত 4 জনের মধ্যে কিন্তু সমস্যা হচ্ছে শুধু আমাদের ফ্যামিলির সাথে। সবচেয়ে উইয়ার্ড ব্যাপার শোনো, পাশের বাড়ির যে ফ্যামিলিটা, তারা তাদের পুরো ঘরটাকে না কার্টেন দিয়ে ঢেকে রেখেছে, পুরো ঘরটা ওপর থেকে নিচ কার্টেন দিয়ে ঢাকা, মানে তুমি 1 ইঞ্চও দেখতে পারবে না ওদের ঘরে। আর আমাদের ঘরটা চারদিক দিয়ে খোলা, মানে ওদের ঘর থেকে আমাদের দালান বলো, আমাদের রুমস বলো, সব দেখা যায়। আর ওদের ঘরটা পুরো উপর থেকে নিচ দিয়ে ঢাকা। যাই হোক, এটা তো একটা হলো। একদিন আমার মা ছাদে জামা কাপড় শুকুর দিচ্ছে, হঠাৎ করে মায়ের গায়ের মধ্যে এসে একটা কিছু লাগলো, ঠিক আছে? মা ঘুরে দেখে একটা পিচবোর্ডের মধ্যে একটা গোবরের পুতুল বানানো, ঠিক আছে? সেই গোবরের পুতুলের মধ্যে কি আছে? সিঁদুর রয়েছে, হলুদ রয়েছে, আর চাল রয়েছে, আর একটু কালো তিল হয় না, যেটাকে আমরা ওই ইয়ে বলি, যাই হোক বাংলায় ভুলে যাচ্ছি, কালো তিল দেয়া রয়েছে। এটা এসে মায়ের গায়ে কেউ ছুঁড়ে মেরেছে। এবার দুদিক দিয়ে হতে পারে, একটা হচ্ছে ফ্ল্যাট থেকে আর একটা হচ্ছে পাশের বাড়ির মহিলা হয়তো কিছু করেছেন, ঠিক আছে? এবার এই সিচুয়েশনটার পরেই কিন্তু ওই যে বললাম না ব্লিডিং হচ্ছিল আমার মায়ের, ওই ব্লিডিং এর কেসটা এটার পর থেকে শুরু হয়। এটার পর থেকে হ্যাঁ, কোনটার পর স্টার্ট হয় ব্লিডিং এর ব্যাপারটা? এই যে ঘটনাটা হলো, যে মানে মায়ের গায়ে এরকম ভাবে ছুঁড়ে এটা মারলো, তারপর থেকে মায়ের সাথে এই ব্লিডিং এর প্রবলেমটা শুরু হয়, ঠিক আছে? এই প্রবলেমগুলো সারাক্ষণই চলছে বাড়িতে। এইগুলো কিন্তু সমস্যাগুলো এখনো পর্যন্ত মেটেনি। এখন যে সমস্যাটা হচ্ছে সেটা তো আরো বাড়াবাড়ি আর কি। মানে তার আগে একটা জিনিস হয়েছিল, সেটা বলতে ভুলে যাচ্ছি। আমার যে কাজিন সিস্টার, আমার মেজো কাকির মেয়ে বা মেজো কাকার মেয়ে, সে পজেসড হয়, ঠিক আছে? এই পজেসড হয়, এই ব্যাপারটা আমরা চোখে দেখিনি, বিকজ মানে যেদিন এই ঘটনাটা হচ্ছিল, ও আর আমার মেজো কাকি সেদিন যাচ্ছিল হচ্ছে কোথাও একটা, ওদের মামার বাড়ির দিকে কোথাও একটা যাচ্ছিল দূরে, ট্রেনের মধ্যে ঘটনাটা হয়। পরবর্তীকালে শুনেছিলাম মানে ও আর কি ট্রেনের মধ্যে উঠেছে, ব্যান্ডেল ক্রস করার পরেই বলছে একদম চুপ, কুম মেরে বসে আছে, ঠিক আছে? এবার যাদের বাড়িতে গেছে সেখানে কি গুম মেরে একটা কর্নারে চুপচাপ বসে আছে, ঠিক আছে? এবার পৌঁছেছে, বিকাল হয়েছে, বলে রাত্রিবেলাও ওর আমাকে গুম মেরে বসে আছে, কিছুতেই ওকে শোয়ানো যাচ্ছে না। কতবার বলা হচ্ছে, কত চেষ্টা করা হচ্ছে, গুম মেরে ওরকম ভাবে চুপচাপ বসে আছে। তারপরে আমার মেচকা গেছে, মেচকাও পরে গেছে, মানে ওরা আগে গেছে তারপরে মেচকা গেছে। মেচকা গিয়ে বলছে যে কিরে শুয়ে পড়। এবার না কিছু একটা হয়েছে, আর আমার মেচকা এরকম গালাগাল দিয়েছে, ঠিক আছে? তখন ও যখন যে গলায় যে কথা বলেছে না, বলছে সেই গলাটাই কমপ্লিটলি আলাদা। কিরকম? মানে একটা ছেলের বয়সে কথা বলছে, ঠিক আছে? ও একটা অশ্রাব্য এরকম ভাষা বলে যে তুই আমাকে গালাগালটা দিলি কিভাবে, ঠিক আছে? তো এত আস্পর্ধা কি করে তুই আমাকে গালাগাল দিচ্ছিস? মানে সে ভারী গলা, মানে যেন মনে হচ্ছে একটা মিক্সড ভয়েস আসছে, ঠিক আছে? তো ওরা তো ওদের তো শুনে ওখানেই হয়ে গেছে, মানে পারলে রাত্রিবেলায় কারোর কাছে নিয়ে যেতে পারলে বাঁচতো, কিন্তু সেটা পারেনি, নিয়ে গেছে সকালবেলা, ঠিক আছে? ওদেরই ওইখানে মানে মগরায় গেছিল, আই সাপোজ, হ্যাঁ মগরা গেছিল। তো মগরায় এরকম ওদেরই কিছু চেনা পরিচিত এরকম মুসলিম ওঝা ছিল, ঠিক আছে? তো সেই মুসলিম ওঝার কাছে যখন নিয়ে যায়, বলছে মানে হাইওয়ের ওপরে ছিল ওনার মাজারটা, ঠিক আছে? এবার মানে
তুমি যদি একটু বেরিয়ে একটুখানি যাও পুরো হাইওয়ে, মানে প্রপার একদম গাড়ি চলছে স্পিডে, ঠিক আছে। এবার ওর কাছে নিয়ে গেছে, ওখানে গিয়ে আমার বোন এরকম মানে চেঁচামেচি করছে আর কি, তাকে ধরে রাখা যাচ্ছে না। বলছে আমার কাকা, আমার আরেকজন কাকা, মানে দুজন কি তিনজন, আর আর আমার মেজো কাকির ভাই, বলে তিনজন মিলে ওই মেয়েকে, ওইটুকু মেয়েকে ধরে রাখতে পারছে না। ওর বয়স তখন কত হবে, 17-18 হবে। বলছে ওইটুকু মেয়েকে ধরে রাখতে পারছে না, এত শক্তি গায়ে, যেন মনে হচ্ছে 1000টা হাতির শক্তি ঢুকে গেছে একসাথে, ঠিক আছে। এবার তাকে তো ধরে রাখা যাচ্ছে না। এবার এইখানে এই লোকটা কিছু একটা মন্ত্রতন্ত্র পড়ে, মানে ঝেড়ে ঢেড়ে জল দিয়ে, তখন মানে হয় না যে এক্সটর্সিজম যখন ওরা করে, নানা রকম পদ্ধতি থাকে, সেগুলো করার পর ওকে জিজ্ঞেস করেছে তুমি কে, ঠিক আছে। তখন ওই মিক্সড ভয়েসেও বলেছে আমার নাম এই, আমি পুড়ে মারা গেছিলাম, ঠিক আছে। পুড়ে মারা গেছে? তো পুড়ে মারা গেছে। এবার বলছে তুই এর কাছে এসছিস কেন? বলছে আমাকে একজন মহিলা পাঠিয়েছে। মহিলা? ঠিক আছে, মহিলা পাঠিয়েছে, ঠিক আছে। এবার সে জিজ্ঞেস করেছে কে মহিলা, কে, এদের সম্পর্কে কেউ? বলছে না, কিন্তু খুব কাছাকাছি, খুব কাছাকাছি থাকে, এমন মহিলা পাঠিয়েছে আমাকে। কিসের জন্য? বলছে এদের এদের ক্ষতি করার জন্য পাঠিয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো এবার ওকে বলেছে চলে যা, ছেড়ে দে এই মেয়েটাকে। বলছে ছেড়ে তো আমি দেবো, কেমন ভাবে ছাড়বো দেখবি, বলে না 3টে অত মানে হোমড়া চোমড়া লোককে মানে ঠেলে ঠেলে দিয়ে সে বাইরের দিকে ছুট, মানে ওকে নিয়ে যাচ্ছে হাইওয়ের দিকে যাতে গাড়ি চাপা পড়ে আর কি, ঠিক আছে। বলছে সে ছুট, মানে তাকে ধরা যাচ্ছে না, আর যা হোক করে মানে একদম আমার মেচকা গিয়ে সে বলে না যা হোক করে মানে শুইয়ে দিয়েছে ওকে একদম ঝাঁপিয়ে পড়ে, যাতে ও উঠতে না পারে। তাও মানে চেষ্টা করছে উঠে যাওয়ার জন্য, মানে ঠিক একটু হতো আর একটা লরি চাপা মানে বেরিয়ে যেত আর কি, ঠিক আছে। তারপরে তাকে তো যা হোক করে মানে ছাড়ানো হয়, ছাড়ানোর পর ওকে সবসময় ওকে একটা মানে কবচ পরিয়ে রাখা হয়, ঠিক আছে, যে যাতে মানে সেই এন্টিটিটা আর ফিরে না আসতে পারে। সেটা একটা ঘটনা হয়েছিল ওদের সাথে। আর এখন যেটা রিসেন্ট হয়েছে সেটা আমি তো বললাম আমি এখন আমার বাড়িতে থাকি না, আমি কাজের সূত্রে বাইরে থাকি। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ভাইয়ের সাথে, ঠিক আছে। আমার নিজের ভাইয়ের সাথে। আচ্ছা। আর সেটা নিয়ে আমি সবচেয়ে বেশি কনসার্ন রাইট নাও, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে ও একটা খুবই ভালো স্টুডিয়াস একটা ছেলে, নিজের কলেজের টপার ও, ঠিক আছে, নিজের স্কুলের টপার। ও একটা ভালো কোম্পানিতে চাকরি করে অ্যাজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এবার ওর সাথে যে প্রবলেমটা হচ্ছে রাইট নাও, যে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে। আচ্ছা। আর এমন ভাবে দেখছে, বলছে স্বপ্নটার মধ্যে কোনটা রিয়ালিটি কোনটা স্বপ্ন সেটার কোনো ডিফারেন্সও বুঝতে পারছে না, ঠিক আছে। তো যেটা হচ্ছে রিসেন্টলি আমি যখন বাড়ি গেছিলাম আমাকে ও বলছিল যে মানে একদিন দেখছে যে ও রাত্রিবেলা, মানে আমি অ্যাকচুয়ালি ওকে খুব না টিজ করতাম যে ও তোর দ্বারা কিছু হবে না, তুই তো একা ঘুমাতেও পারিস না, এই সেই। তো ও কি করেছে, একা ঘুমোবে আমার রুমটায়, ঠিক আছে, সেই হন্টেড রুমটায় যেখান থেকে মানে এই এন্টিটিটাকে সরানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। তো ও ঘুমাবে, একা ঘুমাবে, ও ওই রুমটায় গেছে, শুয়েছে। এবার বলে কিনা রাত্রিবেলা ধরো ওই, আর প্রত্যেক দিনই ওর সাথে এখনো এটা হচ্ছে, 3টের সময় ওর ঘুম ভেঙে যায়। মানে যাই হোক না কেন, যখনই ঘুমাই না কেন আমার 3টের সময় ঘুম ভাঙবে, আর যখনই ঘুমায় তখনই কিছু না কিছু দেখে। তো দেখছে 3টের সময় ঘুমটা ভেঙেছে। ঘুমটা ভেঙে প্রথমে ও দেখছে যে কেউ একটা, মানে কিভাবে বোঝাবো তোমার, মানে ও অ্যাকচুয়ালি কিন্তু ঘুমের মধ্যেই রয়েছে, ঠিক আছে, কিন্তু ও দেখছে যে ও সচক্ষে দেখতে পাচ্ছে জিনিসগুলো, যে ওর একদম মাথার উপরে সিলিং এর উপরে যেখানে আমাদের পাখাটা থাকে সেখানে একটা এন্টিটি এরকম ঝুলছে, ঠিক আছে, ঝুলছে। হ্যাঁ ও দেখেছে,
এবার মানে ও বলছে যে আমি বললাম কাকে দেখেছিস? বলছে আমি নিজেকে দেখেছি। বললাম মানে? বলছে হ্যাঁ আমি দেখছি আমি নিজেই নিজের বডির বাইরে ঝুলছি, আর আমার বডিটা এরকম শুয়ে আছে, আর আমি নিজে নিজেকে দেখছি, মানে আমার চোখ খোলা, আমার বডির মধ্যে মানে আমার বডিটারও চোখ খোলা, ওই মানে আমি যে ঝুলছি তারও চোখ খোলা, ঠিক আছে? তো বলছে আমি দেখছি। এবার চলছে এখনো, মানে রানিং কন্টিনিউ? এই কন্টিনিউ, এটা 1 মাস আগের ঘটনা। কি এটা 1 মাস আগের ঘটনা। ও মানে বলছে যে আমি লজিক লাগালাম যে আমার হাইট 6 ফুট 3 ইঞ্চ, ঠিক আছে? আমি বিছানায় দাঁড়ালে আমার মাথা ঠেকে যায় ইয়ের সাথে, ফ্যানের সাথে। আমি কিভাবে ঝুলবো কিভাবে? আমি মানে আমি তো বুঝতে পারছি না। ও প্রথমে ভেবেছে ও মরে গেছে, ঠিক আছে? ও ভেবেছে ও গলায় দড়ি দিয়েছে। ও বলছে যে আমি ভাবছি আমি এখান থেকে ঝুলবো কি করে, আমি তো মানে গলায় দড়ি দিলেও আমি ঝুলবো না এখান থেকে, ঠিক আছে? আমি ওকে জিজ্ঞেস করলাম, ভালো করে জিজ্ঞেস করলাম যে তুই কি এটা দেখেছিস যে তুই গলায় দড়ি দিয়ে ঝুলছিস? বলছে না, আমি দেখছি আমি এমনি হাওয়ায় ঝুলছি, ঠিক আছে? এবার তক্ষুনি মানে ও যখন এই লজিকটা লাগিয়েছে যে মানে এরকম ও ঝুলতে দেখছে কাউকে, মানে ও নিজেকে ঝুলতে দেখছে, ও কিভাবে ঝুলবে কিভাবে মরবে, ওর না ঘুমটা ভেঙে গেছে। আর ঘুমটা ভেঙে গিয়ে হয় না আমাদের দেখবে ভিশন কিরকম হয়, মানে কিছু সেকেন্ডের জন্য আমরা যদি একটা জিনিসের দিকে তাকিয়ে থাকি অনেকক্ষণ ধরে, ঠিক আছে, কিছুক্ষণ পর তুমি যখন চোখটা বন্ধ করবে সেটার একটা ভিশন থেকে যায় তোমার চোখের মধ্যে, ঠিক আছে? ও চোখটা খুলে লিটারেলি কাউকে ওখানে একটা মানে কিছু সেকেন্ডের জন্য একটা ফিগার দেখেছে, কিছু সেকেন্ডের জন্য। ও বলছে আমি না মানে বুঝতে পারলাম না যে আমি কি এতটাই হ্যালুসিনেট করছি যে আমি এরকম ভাবে চোখের সামনেও দেখতে পাচ্ছি, মানে কোনো ডিফারেন্স নেই, ড্রিম আর রিয়ালিটির মধ্যে কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে? এটা একটা ইনসিডেন্ট। সেকেন্ড ইনসিডেন্ট বলছে যে একদিন এরকম ওই রুমটাতেই একা শুয়েছে। এবার মানে ওর না এমনই ফ্রাস্ট্রেট হয়ে গেছে ও এগুলো দেখে দেখে, এখন ওর জেদ চেপে গেছে, মানে ও ইচ্ছা করে করে গিয়ে ওই রুমটায় একা একা শোয়, বলে যা হয় হোক আমি দেখবো কি হয়, ঠিক আছে? বারণ করলেও শোনে না। এবার দেখছে যে রাত্রিবেলা বলছে আমার ঘুম আসছে না, জানি না কেন ঘুম আসছে না। এবার হঠাৎ করে বলছে যে মনে হলো যেরকম তুমি বেডে যদি কারোর পাশে এসে, সাপোজ তুমি শুয়ে আছো, তোমার পাশে যদি এসে কেউ বসে তুমি একটা ডিপ্রেশন ফিল করবে। আমি বুঝতে পারছি আমার পায়ের কাছে কেউ এসে বসেছে, আমি পুরোপুরি ফিল করলাম সেই ডিপ্রেশনটা। এবার বলছে যে এমনই মানে আন্ডারস্ট্যান্ডিং, বলছে আমি বুঝতে পারছি যে সামনের মানুষটা জানে যে আমি জানি যে ও ওখানে আছে, আর সে ইচ্ছে করে বসে আছে ওখানে। মানে সে তো মানে ভয়াবহ একটা ব্যাপার। হ্যাঁ, বলছে আমি বুঝতে পারছি যে ওখানে বসে আছে, ও স্টিল ওখানে বসে আছে যাতে আমি মানে মানে চোখটা খুলে ওকে দেখি, বাট আমিও সেরকম আমিও দেখবো না। মানে বলছে যে আমাদের কথোপকথনটা না, মানে ওই যেই ছিল ওখানে, বলছে আমাদের কথোপকথনটা মানে মনে মনেই হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে, মনে মনেই আমি তাকে উত্তর দিয়ে দিচ্ছি, মানে আমি বুঝতে পারছি সে জানে আমার প্রেজেন্সটা যে মানে ওর প্রেজেন্সটা যে আমি বুঝতে পারছি সেটাও জানে। আর ও ইচ্ছা করে হয় না ব্যঙ্গের হাসি হাসা, যে তুই দেখবি না আমি ততক্ষণ বসে থাকবো, তুই দেখবি না আমি ততক্ষণ বসে থাকবো, ঠিক আছে? ওকে। এবার ও বলছে যে আমি ডিটারমিন্ড, আমি চোখ খুলবো না। আমি কি করলাম, আমি মানে চাদরটা নিলাম, উপাস ফিরলাম, আমি গ্রাহ্যই করলাম না যে তুমি যেই হও না কেন, তোমার বসে থাকতে ইচ্ছে করে, নাচতে ইচ্ছে করে, যা ইচ্ছে করে তুমি করো, ঠিক আছে? আমি তোমার দিকে তাকাবো না। এটা সেকেন্ড ইনসিডেন্ট। থার্ড ইনসিডেন্ট যেটা হয়েছে ওর সাথে, সেদিন আমিও বাড়িতে ছিলাম। আমি মানে আমাদের অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ 2024 এর ইনসিডেন্ট এটা, রাইট? এই রিসেন্ট, এই লাস্ট মান্থের কথা বলছি তোমাকে। আর আমি বাড়ি গেছি কবে, 20-25 দিন, আচ্ছা, ঠিক আছে? তো গেছি, এবার আমাদের একটা রুমেই এসি, ঠিক আছে? তো আমরা কি করি, মানে একটা রুমেই সবাই আর কি, বাবা আর ভাই বিছানায় শোয়, আর আমি আর মা নিচে বিছানা করে শুয়ে পড়ি, মানে ওরা বেডে শোয় আমরা নিচে বিছানা করে শুই আর কি। এবার ও বলছে যে আমি না দেখলাম ঘড়িতে 3টে বাজলো, ঠিক আছে?
আমি বাথরুম যাবো বলে বাবাকে টপকে নামলাম, নেমে দেখলাম যে তুই এরকম মানে হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছিস, মানে তোর একটা পা আর কি সোফার ওপরে, ঠিক আছে, মা শুয়ে আছে, আমি সবাইকে টপকে টপকে গেলাম। যাওয়ার পর দরজাটা খুললাম, তা খুলেই না ওর রুমটা যে দিকটা সেদিকে বোর্ডটা পড়ে বাঁ দিকে, আমার রুমটা থেকে পড়ে ডান দিকে আর ওর রুমটা থেকে পড়ে বাঁ দিকে, মানে পাশাপাশি রুম, ঠিক আছে। বলছে আমি হাতড়ে সবকটা সুইচ টেপার চেষ্টা করছি কিন্তু কিছুতেই না আলো জ্বলছে না। আর আমি দেখছি বাইরেটা সেই আবারও মিশকালো অন্ধকার আর সাইলেন্স পুরো চারিদিকে। এই বাড়িটাকেই দেখছি প্রত্যেকবার, এইটাকেই, এই জায়গাটাকেই দেখছি, এই দালানটাকেই দেখছি। বলছে প্রত্যেকটা বার আমি এই স্বপ্নটা দেখি যে নানান রকম ভাবে আমি ওই দালানটাতেই দাঁড়িয়ে আছি আর মিশকালো অন্ধকার চারিদিকে। আমি যতই চেষ্টা করি না কেন লাইট জ্বালাবার, লাইটটা জ্বালতে পারি না। আমি এগিয়ে যাচ্ছি, আমার মনে হচ্ছে আমি ঠিক মানে যত এগোচ্ছি না তত দেখছি দালানটা বড় হয়ে যাচ্ছে, যত এগোচ্ছি তত দালানটা বড় হয়ে যাচ্ছে। আর বলছে আমার পুরো শীত করছে, আমি বুঝতে পারছি না, আমার লিটারালি শীত করছে আর কি, ঠিক আছে। এবার হঠাৎ করে পিছন থেকে আমি একটা আওয়াজ পাই, মানে ও একটা স্বপ্নের মধ্যেই দেখছি কিন্তু, ঠিক আছে, পিছন থেকে একটা আওয়াজ পাই। আওয়াজটা কার না বাবার আওয়াজ। বাবা ওকে বলছে ফিরে আয়, এখনো তোর যাওয়ার সময় হয়নি। খুব, হ্যাঁ বলছে ফিরে আয়, এখনো তোর যাওয়ার সময় হয়নি। বলছে আমি ভাবছি যে মানে তাহলে আমি কি ফিরে যাবো, মানে আমি কি টয়লেটের দিকে আর যাবো না? ও তখনও লজিক লাগাচ্ছে, ঠিক আছে। বলছে আবারও, বলছে আমি ভাবলাম যে মানে বলছে আমি ঘুরে উত্তরও দিলাম, আরে দাঁড়াও আমি তো বাথরুমে যাবো নাকি। বলছে তুই ফিরে আয়, তোর এখনো ওখানে যাওয়ার সময় হয়নি, তুই ফিরে আয়, ভালো কথা বলছি, ফিরে আয়, ঠিক আছে। বলছে আমি দেখলাম, আমি আবার ফিরে এসে দরজাটা বন্ধ করলাম, বন্ধ করে সবাইকে আবার টপকে টপকে এসে আমি শুয়ে পড়লাম। আর যেই শুলাম কিছু মানে তন্দ্রাটা ভেঙে গেল আর আমি দেখছি মা ডাকছে, উঠে পড়, 4:45 বাজে, তোর মিটিং আছে, উঠে পড়। বলছে মানে আমি জানি না এটা কিভাবে সম্ভব, ও প্রত্যেকটা বার নিজেকে ওর বডির বাইরে দেখে, ঠিক আছে, আর এমন ভাবে দেখে যেন মনে হয় আমার বাড়িটা না একটা পোর্টাল হয়ে গেছে। তাতেও যে এখানে এতগুলো মৃত্যু ঘটেছে, ঠিক আছে, বাড়িতে যাদের যাদের মৃত্যু ওই ইনসিডেন্ট গুলোর পরে ঘটেছে, আমার মনে হয় যে কেউই মুক্তি পাননি। না আমারও তাই মনে হয়, কেউ মুক্তি পাননি। কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখো কৌস্তব, এতগুলো মানুষ কিন্তু বাস করে আরো, ঠিক আছে, আরো 2টো ফ্যামিলি 3টে ফ্যামিলি কিন্তু এখনো বাস করে ওখানে, কিন্তু কারোর সাথে এই সমস্যাগুলো হচ্ছে না। তুমি বুঝতে পারছো কি সাংঘাতিক? তার মানে আমি তোমাকে আগেও বলেছিলাম না যে আমি খুব শিওর যে আমাদের ঘরের মধ্যে, ঘরের দিকে আইদার এদিকে ঠেলে দেওয়া হয়েছে। বিকজ কি হয় না, মানে এটা আমি অনেকের কাছে শুনেছি যে সামটাইমস ইটস ভেরি ডিফিকাল্ট যে তুমি এন্টিটিস গুলোকে দূর করতে পারো না, এদেরকে সরিয়ে দেওয়া হয় এক পজিশন থেকে আরেক পজিশন। এই জন্যই তো মানে যে ব্ল্যাক ম্যাজিকটা হয়, ব্ল্যাক ম্যাজিকে কি করা হয়, একজনের রোগ আরেকজনের ঘাড়ে ট্রান্সফার করা হলো, ঠিক আছে। এই যে আগেকার দিনে হতো না, সেই চৌরাস্তার মাঝখানে একটা লেবু রেখে দিল, ঠিক আছে, যে যার পায়ে লাগলো তার কাছে চলে গেল সব জিনিসগুলো। আমার ডাউট আছে এটা যে সবকিছু নেগেটিভ আর কি। বিকজ আমার বাড়ির মধ্যে সবসময় আগুন জ্বলছে কৌস্তব। আমার বাড়ির মধ্যে আমার বাবা মানে একটা স্পোর্টস পার্সন ছিলেন, ওনারও 6 feet হাইট ছিল, ওয়েল বিল্ড চেহারা ছিল, সেই মানুষটা শুকিয়ে যাচ্ছে, তার কোনো রোগ নেই। কিন্তু আজকে তুমি যদি এটা টেস্ট করাও কোনো রোগ বেরোবে না। আমার মা গত এতগুলো বছর ধরে তো অসুস্থ রয়েছে, এখন রিসেন্টলি মুখে ছালা, কিসের জন্য? কোনো কারণ নেই, ডক্টর টেস্ট করে বলছে কোনো প্রবলেম নেই, লাস্টে বলছে অ্যালার্জি, ঠিক আছে। মানে সায়েন্স দিয়ে এটাকে বোঝানোই তো যাচ্ছে না। আমার ভাই এত ভালো একটা স্টুডেন্ট, সে বলে কিনা আচ্ছা এইগুলোর জন্য ওর মধ্যে একটা যে জিনিসটা ধরা পড়েছে, ও সবসময় বলছে সুইসাইড করবো। লিটারালি কৌস্তব, আমি মিথ্যা কথা বলছি না তোমার।
লিটারালি বলছে আমি সুইসাইড করবো, এভরি ডে বাড়িতে ঝগড়া হচ্ছে, ও বলছে সুইসাইড করবো। কি রিজন? কোনো রিজন নেই। ওর নাকি চাকরি ভালো চলছে না, ওর নাকি লাইফ ভালো চলছে না, ও নাকি একটা ফেলিয়ার। যেই ছেলে নিজের কলেজে টপ করেছে ইঞ্জিনিয়ারিং এ, সেই ছেলে কিভাবে বলতে পারে যে ও একটা ফেলিয়ার? আমি যেটা বুঝতে পারছি এখনের কন্ডিশন দেখে অ্যাজ ওয়েল, ঠিক আছে, তোমাদের বাড়িটাতে একটা নয় একাধিক এন্টিটি রয়েছে, ইভিল এন্টিটিস। এই সবগুলোর জন্য এদের যে প্রভাব তোমাদের উপর পড়ছে, তার জন্য লাইফে এরকম প্রবলেমস গুলো আসছে। কিন্তু এটা কিভাবে হতে পারে কৌস্তব? তুমি বুঝতে পারছো না কোন দিকে ইঙ্গিত করছি? আমার ভিটে তো সবার ভিটে না। আমার মনে হচ্ছে কেউ তোমাদের উপর কোনো ক্রিয়াও করেছে। আই ডোন্ট নো। হ্যাঁ, আই ডাউট দিস। আমি এটাতে ভীষণ ভাবে আমি ডাউটে আছি যে কিছু তো একটা হয়েছে। বিকজ ওই যে তোমারই বোধহয় পডকাস্টে শুনেছিলাম মারণ ওচাটন বলে কিছু একটা হয় আর কি, এরকম কিছু আমার ডাউট আছে যে হলেও হতে পারে। মানে যে সিমটমস গুলো আমি দেখছি, আর সবচেয়ে বড় কথা, আমি যবে থেকে আমার বাড়ি থেকে বেরিয়েছি না, আমার লাইফে পজিটিভিটি এসছে। তুমি আমার বাড়িতে যখন যাবে, প্রত্যেকটা মানুষের সাথে কথা বলবে, তারা না আলাদা আলাদাই রেলমে নিজেদের প্রবলেম এত ঘিরে আছে। এক্স্যাক্টলি, মানে আমার যেটা মনে হচ্ছে যে ইউ গাইজ, বা তোমার ভাইয়ের কথা যদি বলি, একটা না একটা অ্যাসপেক্টে তোমরা ট্র্যাপড হয়েই রয়েছো, ঠিক আছে? এই সিচুয়েশনস গুলো বলো বা যাই বলো, তুমি বাইরে মুভ আউট করেছো, বাট সেখানে তুমি কতদিন থাকতে পারছো? তোমার তো মনটা বাড়ির দিকেই পড়ে রয়েছে, তোমার ফ্যামিলির দিকে পড়ে রয়েছে। আর আমি অ্যাকচুয়ালি ওয়ারিড, বিকজ আমি আমার মায়ের শরীরে ডিটোরিয়েশন দেখছি। আমার ভাই মানে দিনে দিনে হি ইজ লুজিং হিজ কাম। একটা 24 বছরের ছেলেকে কোনোদিনও মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে দেখেছো? প্রস্তাব আমি দেখেছি। সে হাত পা ছুড়ছে, সে বলছে আমি রেজিগনেশন দেবো। এত ভালো কোম্পানিতে জব করে, একটা ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে, সে বলছে আমি রেজিগনেশন দেবো। বাবা চাইলো একটা ফ্ল্যাট কিনতে পারলো না। বাবা রিটায়ারমেন্টের পরে একটা থার্ড পার্টি কোম্পানির সাথে যুক্ত আছে। সেই মুহূর্তে মানে বাবার জব চলে গেল, বুঝতে মানে পারছি। সব দিক দিয়ে একটাই কথা, জাস্ট ইউ গাইজ নিড টু টেক কেয়ার অফ ইয়োরসেলভস। খুব নেগেটিভ একটা ভাইব পাচ্ছে এই পুরো ঘটনা থেকে, বা তোমার বাড়ির যে ব্যাপারটা সেটার থেকে। আমিও এই জিনিসগুলো নিয়ে, হ্যাঁ ডেফিনেটলি আমি মানে শুরু করে দিয়েছি জিনিসগুলো, দেখা যাক এখন। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। ইভেন আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে সেটা আমাকে জানাতে পারেন ইনস্টাগ্রামে, অথবা ইমেল করে curiofight@gmail.com, এবং আপনার ঘটনাও শেয়ার করতে পারেন। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে এবং শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সগুলোতে ক্লিক করুন।